টেকনিক্যাল এক্সপার্টদের মতো করে বলার ইচ্ছা আমার নাই, আমি এরকম এক্সপার্টও না এই ফিল্ডে। তবে যতটুকু আইডিয়া আছে লাস্ট 2 বছর ধরে এই সাবজেক্টটা পড়ানোর ফলে বা বিভিন্ন রিসোর্স ঘাটার ফলে দীর্ঘদিন ধরে ডিজাইন নিয়ে নিজের একটা ইন্সপাইরেশনও ছিল আগে থেকে, সবকিছু নিয়েই আসলে আজকের সেশনটা। আসলে আমি জানি না কতটুকু কি কাজে লাগবে আপনাদের, বাট শুনে নিতে পারেন, হয়তো ভালো লাগতে পারে। তো আমি আবিরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে ফ্লোর দেওয়ার জন্য। তো আমি সম্ভবত এখন আমার স্লাইড শুরু করতে পারি, স্লাইড দিয়ে, নাকি আবির? জি ভাই, আপনি এখন শুরু করতে পারেন। ঠিক আছে, যারা আমাকে হাই হ্যালো দিচ্ছেন চ্যাট বক্সে, সবাইকে থ্যাংক ইউ এন্ড হ্যালো এভরিওয়ান। আমি আমার স্লাইড শুরু করতে যাচ্ছি। তো সেশনের মাঝখানে আপনাদের কোশ্চেন থাকতে পারে, এটাই স্বাভাবিক। আমাদের ভুল ভ্রান্তি থাকতে পারে, ভুল ভ্রান্তি গুলো শুধরানোর জন্য আমার মেইল অ্যাড্রেস শেষে থাকবে, আমাকে মেইল করে ফিডব্যাক দিতে পারেন। এবং যেটা হচ্ছে যে আমি এখানে সবকিছু কভার করতে পারবো না 2 ঘন্টায়। 2 ঘন্টায় আসলে একটা হাইয়েস্ট একটা লেকচার পড়ানো হয় ইউনিভার্সিটিতে। আপনারা ভালোই জানেন একটা লেকচারের ডিউরেশন কতটুকু হয় বা কতটুকু ইনফরমেশন আসলে আমরা ক্যাচ করতে পারি। আমি চেষ্টা করব যে এই সময়ের মধ্যে অনেকগুলো ইনফরমেশন দিতে, শুধুমাত্র থ্রি ফেজ ট্রান্সফর্মার এবং তাদের ডিজাইন কিছু প্রিন্সিপাল নিয়ে কিছু খুঁটিনাটি কথা যেগুলো ইন্টারভিউতে আস্ক করা হয় অনেক জায়গাতেই, কিছু এক্সপার্টদের থেকে আমি যা জেনেছি বা নিজে শিখেছি সেই জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করব। যদি ভবিষ্যতে আপনাদের কোনো ইন্টারেস্ট জাগে ফিল্ডে রিসার্চ বা জব লাইনে যাওয়ার জন্য, হয়তো বা কিছু ইনফরমেশন কাজে লাগবে। তো আমি আর কথা না বাড়াই, আমি আমার সেশন শুরু করতে যাচ্ছি। সবাই আমার সাথে থাকবেন আশা করি। থ্যাংক ইউ। তো আজকের ওয়েবিনিয়ারটা আসলে আইইইই পেস ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের উদ্যোগে করা, এবং এর সাথে সহযোগিতা করছে আইইইই ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ। বেসিক্যালি এটা থ্রি ফেজ ট্রান্সফরমারের উপর। তো আমরা আলাদা কোনো ক্রাইটেরিয়া করতে চাচ্ছি না থ্রি ফেজ ট্রান্সফরমারের ভেতর যে এটা কি পাওয়ার ট্রান্সফরমার বা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, বরঞ্চ আমি যেটা চেষ্টা করব যে বেসিক যেই ইনফ্রাস্ট্রাকচারের জন্য যা যা প্রয়োজন হয় থ্রি ফেজ ট্রান্সফরমারের সেই বিষয়গুলো এবং এগুলোর ডিজাইনের কিছু বেসিক প্রিন্সিপাল, যে জিনিসগুলো হয়তো বা আপনাদের জানাটা দরকার বা জানা প্রয়োজন আমি মনে করি। কিছু ক্ষেত্রে হয়তো বা ইউনিভার্সিটির কোর্স কারিকুলার মধ্যে কিছু কিছু জিনিস হয়তো মিস হয়ে যায় পড়ানোর সময়, অনেক ক্ষেত্রে অনেকে কাভার করতে পারে না, সময় স্বল্পতা থাকে, সবকিছু মিলিয়ে। তো আমি আমার যখন আমি পড়াশোনা করেছি তখনকার অভিজ্ঞতা এবং যখন আমি পড়াচ্ছি এই কোর্সটা সেই অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে আসলে একটা সামারাইজ কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আমার পরিচয় আমি নিজে দিতে যাচ্ছি না, সবাই আমাকে অনেকেই চেনেন এখানকার, আর যারা চেনেন না তাদের জন্য শুধু বলি আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ব্র্যাক ইউনিভার্সিটি ট্রিপল ডিপার্টমেন্টে আছি। তো এই কোর্স থেকে কারা বেনিফিট পাবে? প্রথমত এই কোর্সের জন্য আপনার আমি ধরে নিচ্ছি এনার্জি কনভার্সন অথবা ইলেকট্রিক্যাল মেশিনের প্রথম যে কোর্সটা, যে কোর্সে ট্রান্সফরমার এবং ইন্ডাকশন মোটর থাকে, আমি ধরে নিচ্ছি আপনি সেই কোর্সটা করে আসছেন। যারা কোর্সটা করেননি তাদের জন্য বুঝতে কিছুটা কঠিন হলেও হতে পারে, যারা করেছেন তাদের জন্য আশা করি খুব একটা কঠিন লাগবে না। কিছু বেসিক নলেজ অবশ্যই আমি ধরে নিচ্ছি আপনাদের আছে, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার নিয়ে বা থ্রি ফেজ ট্রান্সফরমার নিয়ে অন্তত কানেকশনের নামগুলো, ট্রান্সফরমারের পার্টগুলো সম্বন্ধে আপনাদের ভালো একটা আইডিয়া আছে, যেটা আমি ধরে নিচ্ছি। এবং অনেক থাকে যে ট্রান্সফরমার করতে গিয়ে যেটা হয় যে এত বড় ডিভাইস, জব ফিল্ড সম্বন্ধে আইডিয়া নিয়ে অনেকে ধারণা করে যে এই লাইনে আর যাবো না বা ডিজাইন লাইনে আর যাবো না, বাট এটা খুব ইন্টারেস্টিং একটা ফিল্ড। ইলেকট্রিক্যাল মেশিন ডিজাইনও একটা ইন্টারেস্টিং ফিল্ড, এটা যাদের ইন্টারেস্ট আছে তাদের জন্য হয়তো কাজে লাগবে। আর যাদের ভবিষ্যতে রিসার্চ করার ইচ্ছা আছে, ট্রান্সফরমারে হিউজ রিসার্চ অপরচুনিটি আছে ওয়ার্ল্ডের অনেক ইউনিভার্সিটিতেই, বড় বড় ইউনিভার্সিটিতেই পাওয়ার সিস্টেম গ্রুপগুলোতে সাধারণত ট্রান্সফরমার নিয়ে কাজ করা হয়। আমি একটা উদাহরণ দিতে পারি, আমাদের প্রফেসর ডক্টর তপন কুমার সাহা নামে একজন প্রফেসর আছেন, উনি পেস এর একজন ডিস্টিংগুইশড লেকচারার। উনার রিসার্চ গ্রুপটা হচ্ছে ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের সবচেয়ে বড় রিসার্চ গ্রুপ পাওয়ার সিস্টেমের। তো আপনারা যদি চান আমার সেশনের পরে সার্চ দিয়ে দেখতে পারেন,
উনি এই পর্যন্ত 40 জনের উপর পিএইচডি দিয়েছেন ওনার 20 বছরের ক্যারিয়ারে। তো উনার একটা বই আছে ট্রান্সফর্মার এইজিং এর উপর, অর্থাৎ ট্রান্সফর্মারের বয়স বাড়লে কি ধরনের কি প্রভাব পড়ে ট্রান্সফর্মারের উপর সেগুলো নিয়ে। তো যাদের রিসার্চ ইন্টারেস্ট আছে তাদের জন্য হয়তো বা আগ্রহ জাগতে পারে। আর যারা হচ্ছে এই লাইনে ক্যারিয়ার করতে চায় অথবা যাদের কনফিডেন্সের অভাব আছে যে আমি ট্রান্সফর্মার কোর্স করে হতাশ, এই কোর্সে আসলে আমি কিছুই পড়ি নাই, কিছুই জানি না, এটা জানার মতো কিছু পেলাম না, তো সেক্ষেত্রে আমি আসলে কি করতে পারি? আমি কি মেজর পাওয়ারে যাব পরবর্তী থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে, কি পাওয়ারের কোর্স নিব, নাকি আমি অন্য ট্র্যাকে চলে যাব? যাদের পাওয়ার ভীতি আছে তাদের জন্য হয়তো বা কিছুটা আগ্রহ জাগতে পারে, আমি জানি না। তো কোর্সের সব পুরো স্লাইড গুলো এমন ভাবে সাজানো যাতে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। এখানে আসলে আমি কোনো টেস্টিং মেথড নিয়ে আলোচনা করবো না, ভেরি বেসিক লেভেলের কথাবার্তা হবে, কোনো এক্সপার্ট লেভেলের না, কোনো স্ট্যান্ডার্ড লেভেলের না যেগুলো স্ট্যান্ডার্ড মিট আপ করতে হবে বা ওই ধরনের কিছু না। একদম একাডেমিক লাইন থেকে বেসিক কথা যেগুলো হয়তো বা আপনারা আপনাদের কোর্সে মিস করেছেন, অনেকের মনে নেই, অনেকে জানলে ভালো হবে এরকম। প্রোটেকশন স্কিম নিয়ে আমি কোনো কথা বলবো না, এটা পাওয়ার সিস্টেম প্রোটেকশনের আলাদা টপিক, ট্রান্সফর্মার প্রোটেকশনের আলাদা সাবজেক্টই আছে, সুইচ গিয়ার, সেদিকে আমি যাবো না। এখানে আরেকটা জিনিস বলা উচিত, আমি এখানে কোনো টাইপস নিয়ে কথা বলছি না। ট্রান্সফর্মারকে অনেকগুলো টাইপসে ভাগ করতে পারি আমরা, কনস্ট্রাকশনের উপর, তার কোরের ডিজাইনের উপর, তার ইনসুলেশন ম্যাটেরিয়ালের উপর, অথবা তার কতগুলো ফেজ তার উপর, কি ধরনের ম্যাটেরিয়াল ইউজ করতেছি সেটার অনেকগুলো ভাবে আমি ভাগ করতে পারি। বাট আমরা এখানে যেটা দেখবো, নর্মাল আমাদের চোখের সামনে যে ট্রান্সফর্মার গুলো আমরা দেখি রাস্তায় অথবা সাবস্টেশন ভিজিটের সময়, যেগুলো ওয়েল ইনসুলেটেড ট্রান্সফর্মার, যেগুলো থ্রি ফেজ ট্রান্সফর্মার, বেসিক্যালি পাওয়ার হতে পারে বা ডিস্ট্রিবিউশন হতে পারে, সেগুলোর যে কনস্ট্রাকশন ফিচার গুলো আছে, ডিজাইন ফিচার গুলো আছে, সেগুলো নিয়ে আমি একটু কাভার করার চেষ্টা করব। যতটুকু পারি আপনারা ধৈর্য নিয়ে যদি শুনেন হয়তোবা কাজে লাগবে। আর যে জিনিসগুলো হয়তোবা ক্লিয়ার হবে না, আশা করি রেফারেন্স গুলো অথবা যে গাইডলাইন গুলো আমি দিব নিজেরা সার্চ করলে আমার চেয়ে আরো বেশি শিখতে পারবে। তো এখানে একটা ডিসক্লেমার আছে যে ম্যাটেরিয়াল গুলো আমি আসলে অনেক বছরের কালেকশন, আমি বলবো যে এগুলো আসলে খুঁজে পাওয়াটা একটা ডিফিকাল্টি। আমি রিসেন্টলি ডিজাইনের উপরে কোনো বই খুঁজে পাচ্ছিলাম না, অনলাইনে ফ্রি কোনো অপশন পাচ্ছিলাম না, প্রায় 1 বছর ধরে খোঁজার পর আমি বইটা খুঁজে পাই। তো এরকম ডিফিকাল্টিজ আছে, তো সেক্ষেত্রে আমি কপিরাইটেড ম্যাটেরিয়াল থেকে সরাসরি রিসোর্স নিয়েছি। সেজন্য এগুলো ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটু আমাদের অ্যাপ্রুভাল বা পারমিশন নিলে খুব ভালো হয়, আর কমার্শিয়াল কোন ইউজের জন্য এটি ইউজ না করলে বেশ ভালো হয়। ওকে, এজ এ পেজ সেক্রেটারি আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে নিজের গুণগান গাওয়া, অর্থাৎ পেসের গুণগান গাওয়া। সেটা হচ্ছে পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটি আসলে একটা সোসাইটি না, এটা আসলে অনেক কিছু। এটা স্ট্যান্ডার্ড নির্ধারণ করার একটা সংস্থা, এটা স্টুডেন্টদেরকে তাদের স্কিল ডেভেলপমেন্টের একটা অপরচুনিটি দেয়, সেরকমই একটা সোসাইটি। আইট্রিপলিতে যারা কাজ করে তাদের মধ্যে লার্জেস্ট সোসাইটি, মানে সেকেন্ড লার্জেস্ট সোসাইটি হচ্ছে আইট্রিপলি পেস। মেম্বার আছে প্রায় 38,000 প্লাস। এর অনেকগুলো লোকাল চ্যাপ্টার আছে, এর মধ্যে আমাদের নিজেদের একটা আছে আইট্রিপলি পাওয়ার এন্ড এনার্জি সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার। তো বাংলাদেশ এনার্জি সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার গত বছর পর্যন্ত বাংলাদেশের থার্ড লার্জেস্ট গ্রুপ ছিল। এখন একটু পিছিয়ে গেছি আমরা, আমাদের মেম্বারশিপ হয়তো কমে গেছে, অনেকে পাওয়ার আগ্রহ পায় না হয়তো বা মেম্বারশিপ হতে চায় না। তো আমরা আশা করবো আপনারা যারা আমাকে শুনছেন, যদি স্টুডেন্ট হয়ে থাকেন বিভিন্ন ইউনিভার্সিটির বা অন্যান্য ইউনিভার্সিটি, আপনারা চাইলে আমাদের পাওয়ার এনার্জি সোসাইটিতে জয়েন করতে পারেন। আমাদের 4টা ইউনিভার্সিটিতে চ্যাপ্টার আছে, নর্থ সাউথ, ব্র্যাক ইউনিভার্সিটি, আলসানুল্লাহ এবং বুয়েট। এর বাইরেও আরো 2টা খোলার প্রক্রিয়া চলছে। তো আশা করবো এই ইউনিভার্সিটির মেম্বার যদি হয়ে থাকেন আপনারা জয়েন করবেন, আর যদি না হন আমাদের সরাসরি বাংলাদেশ চ্যাপ্টারের সাথে কাজ করতে পারেন, সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা। আর একটা যেটা আগেই বলা হয়েছে, কোশ্চেন থাকলে এর মধ্যে আপনারা সেগুলো চ্যাট বক্সে লিখে রাখবেন, আমি শেষে বেশ কিছু কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আমার নলেজের মধ্যে যেগুলো থাকবে। তো আজকের কন্টেন্ট খুব কম্প্যাক্ট সাজানো, অনেকগুলো বিষয় আমি খুব শর্টলি কভার করার চেষ্টা করব। আসলে সময়ে রাত হয়ে অনেকে খাবারের চিন্তা করবে, অনেক কিছু আছে। তো এখানে ইন্ট্রোডাকশন, কনস্ট্রাকশন, বেসিক যে ফিচার গুলো, কানেকশন থাকবে, কিছু প্যারালাল অপারেশন কভার করব, ডিজাইনের কিছু বেসিক কভার করব, আসলে কোর, ট্যাঙ্ক এবং কুলিং সিস্টেম, 3টা জিনিসের উপর আমি ফোকাস করবো এখানে। আর উইন্ডিং নিয়ে আমি আসলে কথা বলতে চেয়েছিলাম, বাট সময়ের স্বল্পতা হয়ে যাবে ভেবে আমি টপিকটা বাদ দিয়েছি, এখানে উইন্ডিং নিয়ে কোনো কথা বলবো না। আর হচ্ছে সামারি থাকবে এবং শেষে কোশ্চেন অ্যান্সার সেশন।
তো বেসিক্যালি ট্রান্সফর্মার বলতে কি বোঝায়? ট্রান্সফর্মারের বেসিক সংজ্ঞাটা আসলে সবাই জানা প্রয়োজন। ইন্টারভিউর একটা প্রথম কোয়েশ্চেন। যেটা হয় এখানে খুব কমপ্লেক্স একটা কথা চলে আসে। যেমন ধরেন প্রথম সংজ্ঞাটা আমি বলেছি যে ট্রান্সফর্মার একটা স্ট্যাটিক ডিভাইস, যেটা এসি ইলেকট্রিক্যাল পাওয়ারকে ট্রান্সফার করে এক সার্কিট থেকে আরেক সার্কিটে, বাট ফ্রিকোয়েন্সি সেম থাকে, ভোল্টেজ লেভেল চেঞ্জ হয়। এটা একটা বই থেকে নেওয়া। এবং দ্বিতীয় যে সংজ্ঞাটা আছে বা ডেফিনিশনে দেখা যাচ্ছে যে ইট মাস্ট বি আন্ডারস্টুড দ্যাট এ ট্রান্সফর্মার ইজ নট এন এনার্জি কনভার্সন ডিভাইস। কোয়েশ্চেন ইজ, আমি এনার্জি কনভার্সন 1 কোর্সে তাহলে ট্রান্সফর্মার কেন পড়তেছি? তো খুব ইন্টারেস্টিং যে ট্রান্সফর্মার এনার্জি কনভার্সন ডিভাইসই না, বাট আমি এনার্জি কনভার্সন 1-এ পড়তেছি। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনি যখন এনার্জি কনভার্সন করতে চাচ্ছেন, ট্রান্সমিশন সিস্টেমের দুইটা এন্ডে হয়তো আপনাদের বেসিক আছে যে জেনারেশন সাইড, ট্রান্সমিশন সাইড, জেনারেশন সাইডে জেনারেটর থাকে। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে পুরো সিস্টেমের মধ্যে আমি জেনারেশন সাইড থেকে যখন পাওয়ার কনভার্ট করে আমি ট্রান্সমিশন করতেছি, ট্রান্সমিশন এবং জেনারেশন সাইডের মধ্যম যে অবস্থা সেখানে কিন্তু আমার লাগছে ট্রান্সফর্মার। তো এটা আসলে এই পুরো সিস্টেমের একটা প্রাণ, তো আমি এটাকে বাদ দিতে পারি না। এবং তার চেয়ে বড় কথা, সে এনার্জি কনভার্সন করতেছে না, কিন্তু ট্রান্সফর্মার তো লস আছে, সেই লস গুলো কেন কাউন্ট করবো না? সেই লস গুলো আমাকে কাউন্ট করতে হবে। তো সেই হিসেবে কিন্তু সে এনার্জি কনভার্ট করে কিছু ক্ষেত্রে। তো সব মিলিয়ে আসলে তাকে এনার্জি কনভার্সন 1 কোর্সে স্থান দেওয়া, যেহেতু এটা ছাড়া আমার পুরো সিস্টেম, পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, পুরো সিস্টেমই আসলে চিন্তা করা যায় না, বিশেষ করে এসি সিস্টেমের জন্য। তো এটা একটা মেইন বিষয়। তারপরে আমি হাইলাইট করে রেখেছি যে ট্রান্সফর্মার ইজ এ প্যাসিভ ডিভাইস। প্যাসিভ ডিভাইস কেন? এটা অ্যাক্টিভ ডিভাইস বলতেছি না কেন? এটার জন্য যে জিনিসটা আসলে জানা উচিত, যে অ্যাক্টিভ ডিভাইস গুলো আসলে গেইন বা ডিরেকশনালিটি থাকে। যেমন আপনি যদি আমাকে বলেন ট্রানজিস্টর, ট্রানজিস্টর আপনারা যখন ইলেকট্রনিক্স কোর্স করেন দেখবেন যে এটা গেইন আছে, গেইন চেঞ্জ করা সম্ভব। বাট ট্রান্সফর্মারের কিন্তু নিজের কোনো ডিরেকশনালিটি বা গেইন কন্ট্রোল করার নিজস্ব কোনো ওয়ে নাই। আরো সহজভাবে যদি বলি, সে আসলে তার চার্জকে কন্ট্রোল করতে পারে না, মানে অ্যাবিলিটি টু কন্ট্রোল চার্জ ইজ নট পসিবল ইন ট্রান্সফর্মার। দ্যাটস ওয়াই এটাকে প্যাসিভ ডিভাইস বলা হচ্ছে। তো এটা বেসিক প্রিন্সিপাল যেটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, আমরা আসলে বলি ইলেকট্রোম্যাগনেটিক মিউচুয়াল ইন্ডাকশন, কারণ মিউচুয়াল ইন্ডাকশন না হলে তো আসলে সে পাওয়ারটাকে এক সাইড থেকে আরেক সাইড নিতে পারছে না, দুইটা সাইডেরই কন্ট্রিবিউশন দরকার। তো ট্রান্সফর্মারকে এই জন্য আসলে পাওয়ার সিস্টেমের ব্যাকবোন বলা হচ্ছে। তো এই জন্য ট্রান্সফর্মারের গুরুত্ব আমরা দিই। আমাদের যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, যারা নিজেদেরকে দাবি করি, আসলে তাদের ট্রান্সফর্মারটাকে ভালোভাবে বোঝা প্রয়োজন, যেহেতু ইঞ্জিনিয়ারিং ফিল্ডের সবচেয়ে মেজর একটা পোর্শন আমাদের দেশের জন্য। আপনি জব ফিল্ড থেকে শুরু করে আপনার যে কোনো ট্র্যাকে, পাওয়ার প্ল্যান্টে যান, পিজিসিবিতে জব করেন, আপনি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে জব করেন, আপনাকে এটা নিয়ে ডিল করতেই হবে। তো আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি সফটওয়্যার নিয়ে ডিল করে, একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে ডিল করে, আপনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে কেন এই হার্ডওয়্যার গুলোকে নিয়ে ডিল করবেন না, বা ট্রান্সফর্মারকে নিয়ে কেন ডিল করবেন না? এটা আমাদের বোঝা উচিত আর কি। তো একটু হিস্ট্রি দেই। হিস্ট্রি আসলে খুব ইন্টারেস্টিং, আপনারা এগুলো অনলাইনে পাবেন, আমি তবু একটু শেয়ার করি যে জেডবিডি ট্রায়ো, মানে ব্ল্যাথি, ডেরি এবং জিপারনোভস্কি, তিনজন, ওরা আসলে অস্ট্রো হাঙ্গেরিয়ান সময়কার লোক। প্রথমকার যে ট্রান্সফর্মার আইডিয়া বা ইনভেনশন তাদের তিনজনের মাধ্যমে হয়, তারা তিনজন মিলে এটাকে ইনভেন্ট করে। কিন্তু কমার্শিয়ালি আমরা যে ধরনের ট্রান্সফর্মারের বুঝি যেটা, সেটাকে নিয়ে আসেন হচ্ছেন উইলিয়াম স্ট্যানলি 1886 সালে। সেটাই হচ্ছে একদম মানে ফার্স্ট ইনভেনশন। তো এই এই জায়গার মধ্যে একটা ঘটনা হয় যে টেসলাও চাচ্ছিল যে সে এরকম ট্রান্সফর্মার নিয়ে আসবে বাজারে বা সে তৈরি করবে। তখন আসলে সে এসি খুব একটা প্রায়োরিটি দিত না। তো তার সাথে আসলে স্ট্যানলির একটা বেশ বোঝাপড়াও হচ্ছিল। অনেকে বলে থাকতে পারে নিকোলা টেসলা হয়তো বা ট্রান্সফর্মার ফার্স্ট আবিষ্কার করেন, অ্যাকচুয়ালি তথ্যগত ভুল, এটা উইলিয়াম স্ট্যানলি ফার্স্টে নিয়ে আসেন। এবং পরবর্তী 1891 সালে মিখাইল দোব্রস্কি, উনি আসলে থ্রি ফেজ ট্রান্সফর্মারের ফার্স্ট ডেমনস্ট্রেশন দেন, এটা জার্মানিতে একটা এক্সপোজিশনে। তো এই হচ্ছে মোটামুটি ছোটখাটো একটা হিস্ট্রি ট্রান্সফর্মার আবিষ্কারের, বিশেষ করে থ্রি ফেজ ট্রান্সফর্মারের। তো এখানে তিন ভদ্রলোককে দেখা যাচ্ছে, এরাই প্রথম দিককার, এবং ইনভেনশন তাদের হাতেই হয়। এবং পরবর্তীতে ডেভেলপমেন্টের ফেজ গুলো আপনারা দেখতে পাচ্ছেন যে 1886 থেকে 1936 পর্যন্ত।
এই ভদ্রলোক স্ট্যানলি। এবং স্ট্যানলির আসলে খুব ইন্টারেস্টিং যে ওনার 129টা প্যাটেন্ট আছে, আপনারা তার থ্রুই পাবেন। এবং ওনার নিজের একটা প্লাস্টিক বোতল তৈরির কারখানা ছিল, ওনার প্লাস্টিক বোতল বা স্টিলের বোতল এগুলোর উপরও সম্ভবত প্যাটেন্ট আছেন। এবং উইলিয়াম স্ট্যানলির অনেকগুলো প্যাটেন্টের মধ্যে ট্রান্সফর্মার ইম্পর্টেন্ট সেটা তার একটা উক্তিতেই বোঝা যায়। সে একসময় লিখেছিল একটা জায়গায় যে আই হ্যাভ এ ভেরি পার্সোনাল অ্যাফেকশন ফর এ ট্রান্সফর্মার। এখান থেকে বোঝা যায় যে আসলে স্টিল বডি যেটা দেখতে পাচ্ছেন এটা ট্যাঙ্ক। তো এই ট্যাঙ্কটাকে ডিজাইন করার কিছু ক্রাইটেরিয়া আছে, ট্যাঙ্কের স্ট্রেংথ এর একটা ব্যাপার আছে, এটাকে কতটুকু সে ফোর্স দিতে পারবে ভেতরের আহ, আহ, যে কোর বা কয়েল বা যে ওয়েল থাকবে সেগুলোকে সে আহ, এক জায়গায় দেওয়ার ফলে যে স্ট্রেস। হ্যালো এভরিওয়ান, মোহাম্মদ ইসলাম ভাইয়ের মেবি মাইক্রোফোনে একটু প্রবলেম হচ্ছে, উনি শর্টলি জয়েন করবে, একটু সবাই ওয়েট করবেন। ওকে আবির ভাই। হ্যাঁ শাখা, কি অবস্থা তোমার? ওকে আবির ভাই। আবির ভাই, আপনি একটু তাদেরকে মানে সবাইকে মোহাইমিন ভাইয়ের ইয়াটা স্ক্রিনটা পিন করে রাখতে বলবেন। আপনারা সবাই হচ্ছে মোহাম্মদ ইসলাম ভাই যখন হচ্ছে প্রেজেন্টেশন দেয় তখন স্ক্রিনটা পিন করে রাখতে পারেন, তাহলে হচ্ছে কোনো প্রবলেম হবে না, ইন্টারাকশন হবে না। আর হচ্ছে মোহাম্মদ ইসলাম ভাইয়ের মেবি নেট প্রবলেম হয়েছে, একটু সবাই ওয়েট করেন, উনি শর্টলি জয়েন করবেন। তামিম কিছু বলবা? তোমার জন্য অপেক্ষা করতেছিলাম তো। তুই স্টার্ট করে দিলি, আমি তোরে মেনশন করতাম। তো এটা কথা বলতেছো কেন? তুমি তুমি কে মাঝখান দিয়ে কথা বলতেছো? হুম? আকিব ভাই, ভদ্রতা বজায় রাখো তামিম। আমি এখানে অবদ্ধতার কি করলাম? সিনিয়রদের খোঁজ খবর রাহিম নিতেছি। আর তামিম তামিম, দুজনে তোমার কি কোনো একটু কোশ্চেন আছে? শান্তভাবে করলে ভালো হতো। হ্যাঁ, আমার আমার কোশ্চেন আছে। তুমি তোমার এখানে জয়েন করতে দিল কে? দীপ্ত, বলো, শুনছি। কি খবর? এই প্রশ্নের উত্তর আমি তোমাকে তোমার মানে ইনবক্সে তোমাকে জানাবো পরবর্তীতে। ঠিক আছে।
আমি দুঃখিত, আমার নেট সম্ভবত চলে গিয়েছিল। আবির যদি আমাকে একটু বলেন আমি কতটুকু ছিলাম। ভাই আপনার কথা অফ হয়ে গেছিল আর পরে শোনাই যায় নাই। আচ্ছা আচ্ছা ওই যে কতটুকু বলতে লাস্ট আপনি বলতেছিলেন যে ওই ইয়াটা কতটুকু সাস্টেনেবল হইতে পারে বা কত প্যারামিটার গুলো আচ্ছা, বলতেছিলেন। আমি এই সাইডেই ছিলাম তাহলে। হ্যাঁ এই সাইড থেকে এই সাইডে ছিলেন। আচ্ছা ঠিক আছে, জি ভাই, এখান থেকে শুরু ঠিক করেন। আছে, আমি আবার শুরু করি। ঠিক আছে, আমি সরি, আমার নেট লাইন হয়তো চলে গিয়েছিল, আমি খেয়াল করিনি। তো যেটা বলতেছিলাম, ট্রান্সফরমারের বেসিক পার্ট গুলো ট্যাঙ্ক থাকে, কনজারভেটর থাকে। তো যেটা হয় ট্যাঙ্ক তো বডি পার্ট, এর সাথে কনজারভেটর যেটা হচ্ছে যে সাপোর্ট দিচ্ছে আমাকে ভেতরের ওয়েল যখন এক্সপানশন হয়, হিট আপ হয়, তখন যাতে এক্সট্রা একটা স্পেস দিতে পারি, সেটা হচ্ছে কনজারভেটর ট্যাঙ্ক। তো এই ট্যাঙ্কে যেটা হয় যে যখন আবার ঠান্ডা হয়ে যাবে অফ পিক লোডে, তখন আবার তেলটা ট্রান্সফরমার ট্যাঙ্কে চলে আসে। এটা হচ্ছে কনজারভেটরের কাজ, এক্সট্রা স্পেস দেওয়া তেলের জন্য। আর ব্রিদার উইথ সিলিকা জেল, এটা হচ্ছে আপনার ট্রান্সফরমারের যেটা হয় কনজারভেটর ট্যাঙ্কের থেকে একটা পাইপ দিয়ে বের করা। তো এটা হচ্ছে শ্বাস প্রশ্বাসের মতো অনেকটা, মানে বাতাস না থাকলে তো আসলে সে এক্সপ্যানশন এবং সেই ওয়েলটা আবার ঠান্ডা হওয়ার পর সংকুচিত হবে, সেই স্পেসটা পাবে না। তো সেই জন্য এখানে একটা স্পেস রাখা যাতে বাতাস প্রবেশ করতে পারে। বাট সমস্যা হচ্ছে বাতাসে তো ওয়াটার কন্টেন্ট থাকে। তো আমরা সেই ওয়াটার কন্টেন্টটা রিমুভ করার জন্য সিলিকা জেল দিয়ে রাখি, এই জন্য এখানে সিলিকা জেল ব্রিদার বলা হচ্ছে। যেটা হয় যে সিলিকা জেল অনেক সময় অনেকদিন থাকলে এটা গুণাবলী নষ্ট হয়, সেক্ষেত্রে সেটা চেঞ্জ করতে হয় আর কি, বড় ট্রান্সফরমার গুলোর জন্য। এরপর আছে ফিন রেডিয়েটর কুলিং টিউব, এই তিনটাই হচ্ছে আসলে ওয়েলকে ঠান্ডা করার জন্য, ট্রান্সফরমারকে ঠান্ডা রাখার জন্য। আমরা সেগুলো সামনে দেখবো। এরপর আছে বুশিং। বুশিং হচ্ছে হাই টেনশন এন্ড লো টেনশন সাইড দুই সাইডেরই ভেতর থেকে যে ওয়্যার গুলো আসতেছে ট্রান্সফরমারের, সেই ওয়্যার গুলো যদি বডিতে লেগে যায় তো তাহলে তো আর্থ ফল্ট হবে, ফল্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে যেটা করতে হয় যে আমি যাতে এটাকে বডির সাথে টাচ না করে বের করে নিয়ে আসতে পারি, সেই জন্য এই বুশিং গুলো সাধারণত ইউজ করা হয়। এগুলো এক ধরনের ইনসুলেটর। এবং পরবর্তীতে আমি দেখাচ্ছি যে ট্যাপ চেঞ্জার। ট্যাপ চেঞ্জার হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে একটা আলাদা পোর্শনে ট্যাঙ্কের বাইরের একটা পোর্শন, এখানে লেখা অনলোড ট্যাপ চেঞ্জার। তার মানে হচ্ছে ট্রান্সফরমারে আমাদের ভোল্টেজ রেগুলেশন করার প্রয়োজন হয় বিভিন্ন সিজনাল অথবা আমি যদি বলি পিক অফ পিক আওয়ারে এবং ইনস্ট্যান্টলি করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে অনলোড ট্যাপ চেঞ্জার ইউজ করা হয়। এবং যেটা ঘটনা যে এটাকে আলাদা একটা পার্টে রাখতে হয় এবং এটার জন্য আলাদা ইনস্টলেশন সিস্টেম লাগে। কারণ যেহেতু ভেতরে মুভিং পার্ট থাকে মেকানিক্যাল, এগুলো মুভ করার কারণে হাই ভোল্টেজ স্পার্কও তৈরি হতে পারে। তো সেটা যাতে না হয় এই জন্য এখানে প্রপার ইনসুলেশন সিস্টেম থাকতে হয়। আবার অফলোড ট্যাপ চেঞ্জারও আছে, যেটা হাতে আপনি মুভ করতে পারবেন। সেগুলো ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে আমাদের যে পোল মাউন্টেড ট্রান্সফরমার গুলো আছে সেখানে অফলোড ট্যাপ চেঞ্জার ইউজ করে। সেই কানেকশন গুলো দেখবো কিরকম। নিচে যেটা দেখাচ্ছি বুহলস রিলে। বুহলস রিলে অ্যাকচুয়ালি এই কনজারভেটর ট্যাঙ্ক এবং এই আমাদের মেইন বডি ট্যাঙ্কে যে ওয়েল যে আসা যাওয়া করে এর মাঝখানে এটা কানেক্ট থাকে। তো যেটা হচ্ছে অনেক সময় হিট হতে হতে ট্রান্সফরমারের ওয়েলের প্রপার্টি নষ্ট হয়, ডিকম্পোজিশন হয়, তার মধ্যে গ্যাস প্রডিউস হতে পারে। তো সেই গ্যাসের কন্টেন্ট যদি বাড়তে থাকে ভেতরে, তখন প্রেসারের কারণে আমার ট্যাঙ্কের বডি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা যেটা চাই না যে এই ওয়েলের প্রপার্টি যাতে নষ্ট না হয় এবং গ্যাস যাতে না বাড়ে, তো সেই জিনিসটার একটা লিমিট আছে। সেই লিমিটের ক্রস করলেই আসলে বুহল এটা আমাদেরকে সিগন্যাল দেওয়া শুরু করবে যে তোমার ওয়েলের প্রপার্টি নষ্ট হয়ে যাচ্ছে, কাস্টমারে ওয়েল দাও অথবা চেঞ্জ করো। তখন আমরা এই জিনিসটা করতে পারবো আর কি। এগুলো হচ্ছে সব আউটার সাইড, আউটার পার্ট ট্রান্সফরমারের। যে কোনো থ্রি ফেজ ট্রান্সফরমার আপনি দেখলেই এই জিনিসগুলো আপনি পাবেন। এরপরে আসি বেসিক পার্টস অফ ট্রান্সফরমার ইনসাইড। তো ইনপুট বা ইনসাইডে যে এলিমেন্ট গুলো থাকে সাধারণত কোর থাকবে একটা, এবং কোরটা অবশ্যই লেমিনেটেড হতে হবে। তো লেমিনেশন কেন? আমি তো সলিড কোরও দিতে পারি, স্টিলের বা আয়রন কোর দিতে পারি। তো সেটা করা হয় না, এই জন্যই এখানে আসলে আপনারা যারা কোর্সটা করছেন ট্রান্সফরমার জানেন যে এডি কারেন্ট নামে একটা লস আছে, হিস্টেরিসিস নামে একটা লস আছে। সেই লস গুলোকে মিনিমাইজ করার জন্য আসলে এই কোর গুলোকে সলিড না রেখে শীট আকারে করা হয় এবং প্রতিটা শীটের মাঝখানে লেমিনেশন থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে লেমিনেটেড কোর। যেটা হয় যে কোর লেমিনেশন করার ফলে কোরের থিকনেস কমে যায়,
এরিয়া কমে যায়। এরিয়া কমে গেলে রেজিস্ট্যান্স আপনার বেড়ে যাবে, ফলে সার্কুলেটিং যে কারেন্টটা, যে হারমোনিক্সের কারেন্টটা, সেটা ম্যাগনিটিউড কমে যায়। দ্যাটস ওয়াই এডি কারেন্ট লসটা কমে যায় আর কি। এই কারণে লেমিনেশন কোর ইউজ করা হয়, সলিড কোনো কোর ইউজ করা হয় না। হাই ভোল্টেজ লো ভোল্টেজ কয়েল থাকে, অর্থাৎ ভেতরে আমি ফার্স্টে কোরের উপর লো ভোল্টেজ কয়েলটা দিব, এবং লো ভোল্টেজ কয়েলের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি থাকে বেশি, এই কারণে কন্ডাক্টরগুলো হয় মোটা এবং টার্মস থাকে কম, যেহেতু লো ভোল্টেজ সাইড। ঠিক তার উপর একটা লেমিনেশন থাকবে, এবং এর উপরে আমরা হাই ভোল্টেজ কয়েলটা মাউন্ট করব, এবং যেটা হয় যে সেটার ভোল্টেজ থেকে বেশি, কারেন্ট ক্যারিং ক্যাপাবিলিটি কম থাকে, সুতরাং সেখানে টার্মস থাকবে বেশি। এখানে ওই জিনিসটা দেখানো আছে ফিগারে, যে ভেতরে হচ্ছে আমার লো ভোল্টেজ কয়েল এবং বাহিরের অংশে যেটা, এটা হচ্ছে হাই ভোল্টেজ কয়েল। আর ট্রান্সফর্মার ওয়েল থাকবে, অর্থাৎ এই কোর এন্ড কয়েল প্রপার ইনসুলেশনের জন্য ওয়েলের ভেতর, মানে ওয়েলটা এটা পুরো ট্যাঙ্ক জুড়ে থাকবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ট্রান্সফর্মার, থ্রি ফেজ ট্রান্সফর্মার বেসিক পার্ট। এরপর যদি আমি আসি একটা একটা করে প্রত্যেকটা ফাংশন নিয়ে যদি কথা বলি, ফার্স্টে আসবো আমি ট্যাপ চেঞ্জার নিয়ে কথা বলি। এখানে দুইটা ট্যাপ চেঞ্জার আমরা দেখতে পাচ্ছি, যে একটা হচ্ছে অফলোড ট্যাপ চেঞ্জার। এখানে যেটা হবে, আমি ট্রান্সফর্মারকে শাটডাউন করে ম্যানুয়ালি এটাকে মুভ করাবো, অথবা ম্যানুয়ালি যদি সম্ভব না হয় সেক্ষেত্রে ছোট মোটর দিয়ে আমি মুভ করাতে পারি। অর্থাৎ যখন আমার যেরকম ভোল্টেজ রেগুলেশন দরকার, আমার যখন পিক আওয়ার থাকবে, তখন হয়তোবা সেকেন্ডারি ভোল্টেজটাকে ডিস্ট্রিবিউশন সাইডে আমার ফিক্স বা কনস্ট্যান্ট রাখা প্রয়োজনীয়তা আছে। আমরা চাবো যে আমাদের কনজিউমাররা যাতে ভোল্টেজের ফ্লাকচুয়েশন না বুঝে। তো যেহেতু পিক টাইমে অসংখ্য লোড সেকেন্ডারি বা কনজিউমার সাইডে কানেকশন পায়, অনেক ইন্ডাকটিভ লোড কানেকশন পায়, স্বভাবতই আসলে সেকেন্ডারি টার্মিনালের যে ভোল্টেজ সেটা কমে আসে এবং কারেন্ট বেড়ে যায়। তো আমরা এটা চাই না। আমরা কারেন্ট যদি বেড়ে যায় বা ভোল্টেজ কমে গিয়ে, সেক্ষেত্রে ডিভাইসের ক্ষতি হতে পারে। সেই জন্য ওই রেগুলেশন করার জন্য যেটা করতে হয়, আপনার হাই ভোল্টেজ সাইড যেটা, সেখানে এই আপনার চেঞ্জ করে আপনার ভোল্টেজের ভ্যালুটা বাড়ায় দিতে হয়। ওই অনুযায়ী, রেশিও অনুযায়ী সেকেন্ডারি ভোল্টেজটা আমরা যেই ভোল্টেজের অনলোডটা দিয়ে করে সাবস্টেশন গুলোতে, যেখানে র্যাপিডলি আসলে রেগুলেশনের প্রয়োজনীয়তা আছে। আর যেগুলো হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন এন্ডে, হয়তো বা আপনার বাসার সামনে যে পোলের উপর ট্রান্সফর্মার, আপনি জীবনে দেখবেন কিনা আমি জানি না, যে ওখানে কেউ উঠে ভোল্টেজ রেগুলেশন করতেছে, বাট করা উচিত, অনেক ক্ষেত্রে করে। যেটা, সেটা হচ্ছে সিজনালি করে, যে আপনার কোন একটা এলাকার লোড ডিমান্ড অনুযায়ী তারা সিজনালি অনেক সময় এটা ফিক্স করে দেয় একটা নির্দিষ্ট ট্যাপ নিয়ে। এই হচ্ছে ট্যাপ চেঞ্জারের কাজ। তো যেটা হয় যে অনলোড ট্যাপ চেঞ্জারটা খুব ইম্পর্টেন্ট, এটাকে ওএলটিসি বলে সংক্ষেপে। আর অনলোড ট্যাপ চেঞ্জার অ্যাকচুয়ালি যেটা আগে দেখিয়েছি, যে আলাদা একটা অংশে থাকে বডির বাইরে। তো সেখানে ওয়েল ইনসুলেশনও থাকতে পারে, অর্থাৎ পুরা অংশটা ওয়েলের ভেতর থাকতে পারে, অথবা ওটা গ্যাস ইনসুলেশন থাকতে পারে, অর্থাৎ সালফার হেক্সাফ্লোরাইড নামে যে গ্যাস গুলো আছে সেগুলো দিয়ে ইনসুলেশন থাকতে পারে। দুই রকমই এটা আসলে মার্কেটে এভেলেবল। এই হচ্ছে কানেকশন। আপনারা যদি দেখে থাকেন যে অফলোড চেঞ্জার এবং অনলোড ট্যাপ চেঞ্জার দুই রকম কানেকশন আছে। অফলোডটা খুব সিম্পল, জাস্ট আপনি নব ঘোরাবেন, আপনার যেই রেশিও কয়েলের প্রয়োজন, যত পার্সেন্ট কয়েলের অংশ আপনার প্রয়োজন রেগুলেশনের জন্য, যদি সেটা হয় 2%, তাহলে আপনাকে 2% কয়েল পর্যন্ত প্রয়োজনীয় অনুযায়ী ঘোরাতে হবে। এগুলো মার্ক করা থাকে 5টা। যেমন ধরেন, আমার যদি 100% রেগুলেশনের যে ভোল্টেজ, সেটা থেকে আমার ভোল্টেজ কিছুটা বাড়াতে হবে, 2% রেগুলেশন বাড়াতে হবে। তো সেক্ষেত্রে আমি যেটা করবো, অথবা একটা পয়েন্ট আমি 1 থেকে 2 নিব। সেক্ষেত্রে যেটা হবে যে ওই রেগুলেশন এটা বেড়ে যাবে, 2% রেগুলেশন বাড়বে, অর্থাৎ 2% উইন্ডিং আমার এক্সট্রা অ্যাড হবে ইনপুট সাইডে। সেই অনুযায়ী আমার সেকেন্ডারির ভোল্টেজটা সেট হয়ে যাবে আর কি। এই সম্পর্কে একটা ম্যাথ চ্যাপম্যানের বইয়ে আছে, আপনারা যদি চান সেই বইয়ের ওই ম্যাথটা খুবই সুন্দরভাবে এটা একটা আইডিয়া আপনাকে দেবে। এখানে যেমন দেওয়া আছে যে 1 নাম্বার পজিশনের ফুল উইন্ডিং, আর 2 নাম্বার পজিশন হচ্ছে 98% অফ দ্য উইন্ডিং, অর্থাৎ বোঝানো হচ্ছে আপনি 2% ট্যাপিং কমাবেন। সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে অফ পিক লোডের জন্য ইউজ করা যাচ্ছে। এইভাবে করে 2% করে করা হয় ট্যাপিং, অনেক সময় 2.5%, অনেক সময় 3%, বিভিন্ন ট্রান্সফরমারের
সিচুয়েশন অনুযায়ী এগুলো আসলে ডিজাইন করা হয়। আর যেটা হচ্ছে অনলোড ট্যাপ চেঞ্জার, সেটার কাহিনী হচ্ছে যে এটার একটা সিকোয়েন্স অপারেশন থাকে, যেটা আমি অনলোড অবস্থায় মুভ করাবো। আমি যদি অফলোডের সার্কিটটা অনলোডের মধ্যে দিয়ে মুভ করাই, যেটা হবে আপনারা দেখতেছেন যে অফলোডে একটা মেকানিক্যাল কানেকশন, আমি যদি 1 2 থেকে 2 3 তে নেই, এখানে আসলে বিশাল একটা স্পার্ক হবে হাই ভোল্টেজ সাইডে। তো এতে আমার প্রপার যে ইনসুলেশন সেগুলো ড্যামেজ হওয়ার ভয় থাকবে, হাই ভোল্টেজ একটা স্পার্ক হওয়ার ভয় থাকবে, করোনা ডিসচার্জ হওয়ার ভয় থাকবে। সেক্ষেত্রে আমরা এটা করতে পারি না। আমাদের যেটা করতে হবে, এটা সেফ অপারেশন করতে হবে, যাতে একটা থেকে আরেকটা মুভ করানোর সময় কোনো শর্ট সার্কিটও তৈরি না হয়, এবং একটা কয়েলের সাথে আরেকটা কয়েলের যাতে স্পার্কিংও তৈরি না হয়। সেক্ষেত্রে অনলোড ট্যাপ চেঞ্জার একটা সিকোয়েন্স আছে, আমি সিকোয়েন্সটা দিয়ে রাখছি যে একটা সুইচ আছে এস, এই এস সুইচ ফার্স্টে ওপেন করতে হয়, দেন 2 নাম্বার সুইচটা অন করলে আমি আসলে এই পোর্শনটা এর সাথে কানেক্ট করলাম, দেন ওপেন দ্য সুইচ 1, দেন সুইচ 1 কানেক্ট ওপেন করলাম, দেন হচ্ছে ক্লোজ দ্য সুইচ এস, দেন আমি এস সুইচটা যখন ক্লোজ করব তখন সে নতুন যে রেশিও, সেই রেশিও অনুযায়ী আউটপুট টার্মিনালে আপনার ভোল্টেজ প্রোভাইড করবে। তো এখানে আসলে সেফ অপারেশনের জন্য এই ধরনের সিস্টেমটা ইউজ করা হয়। এরপর আসি বুশিং এ, যেটা আমরা আগেও দেখেছি যে হাই ভোল্টেজ সাইড এবং লো ভোল্টেজ টার্মিনাল গুলোতে এই বুশিং গুলো থাকে। তো এটা আসলে আমাদের ট্রান্সফরমারের ভেতর থেকে যে ওয়্যারিং গুলো আসতেছে সেগুলোকে কানেকশনটাকে ইনসুলেশন যদি থাকে, এর সাথে একটা ছোট অংশ আছে, আপনারা দেখতে পাবেন যে এটাকে বলা হয় হচ্ছে হর্ন গ্যাপ। এটা আসলে হচ্ছে সার্জ প্রোটেকশনের জন্য, আমরা পরের স্লাইডে বিষয়টা দেখব। তো বুশিং, আপনি যখন ট্রান্সফরমারের কাছে যাবেন বড় ট্রান্সফরমার গুলোতে, সবসময় বুশিং গুলো যে একদম খারাপ ভাবে সেট করা হয় ব্যাপারটা এরকম না। অনেক সময় এটাকে ইনক্লাইন্ড ওয়েতেও সেট করা হয়ে থাকে, 30 ডিগ্রি, 15 ডিগ্রি, 45 ডিগ্রি, বিভিন্ন রকম ইনক্লাইনেশন থাকে। যত বড় বুশিং হবে তার ক্ষেত্রে ইনক্লাইনেশনটা ইউজ করা হয়। এটা একটা রিজন আছে, রিজনটা হচ্ছে অনেক ক্ষেত্রে ট্রান্সফরমার ওই রকম হাইটে গিয়ে একজন লাইনম্যানের পক্ষে বা একজন সুপারভাইজারের পক্ষে অনলাইন বা অফলাইন অবস্থায় সেই ট্রান্সমিশন লাইনগুলোকে ট্রান্সফরমার থেকে ডিটাচ করা সেফ থাকে না। তো এই কারণে আমি যদি এটাকে খাড়া রাখি, হাইট বেশি হয়, আসলে ট্রান্সমিশন লাইন অন অফ করা বাহির থেকে আপনার সেটা একটু ডিফিকাল্ট, কোন একটা কানেক্টিং রডের মাধ্যমে এটা ডিফিকাল্ট। একটু কাট করে রাখা হয় যাতে আমার ওয়্যারটা ওই কানেক্টিং পয়েন্ট থেকে খুলে ফেলাটা ইজি হয়। তো লাইনম্যানরা তখন হট স্টিক ইউজ করে ওই কানেকশনটা ইজিলি ডিসকানেক্ট কানেক্ট যখন যেটা প্রয়োজন হয় সেটা করতে পারে। তো এই হচ্ছে আমাদের বুশিং এর অবস্থা। এরপর আসি বুশিং এর সাথে যে হর্ন গ্যাপ থাকে, এটা আসলে অনেক সময় থান্ডারিং হয় ট্রান্সফরমার বাহিরে যেগুলো থাকে, আউটডোর সেট আপ যেগুলো, সেখানে যে থান্ডারিং এ যে হাই ভোল্টেজ সার্জটা আসে, সেটা যদি আমার লাইনে বা ট্রান্সফরমারের লাইনে ইম্প্যাক্ট করে, সেটা আসলে আমাদের প্রত্যেকের বাসা বাড়ির সবকিছু জ্বলে যাবে। অনেক ক্ষেত্রে ওই চার্জটাকে ডিসচার্জ করে ফেলে এই হর্ন গ্যাপ, যেটা হয় যে থান্ডারিং হওয়ার পর মাঝখানের যে বাতাস বা এয়ার মিডিয়াম সেখানে আসলে ডিসচার্জটা হয়ে যায়। এ কারণে ইনসুলেশনের উপরে এবং নিচে ট্যাঙ্কের বডির সাথে এই দুইটা কপার রড অ্যাড করা থাকে, যাতে থান্ডারিং হলে সেইখানে এয়ারের মাঝখানে ওই এক্সট্রা সার্জটাকে ডিসচার্জ করে দিতে পারে। এটা হচ্ছে হর্ন গ্যাপের কাজ। এরপর আসি বুলস রিলে। এই রিলেটা পাওয়ার সিস্টেম প্রোটেকশনে ডিটেইলিং পড়ানো হয়, এটা সব সব ফিচার গুলো আমি যেহেতু এখানে আসলে রিলের কিছু পড়াবো না, তবুও দেখানো। এখানে আপনারা দেখতে পারতেছেন বেসিক্যালি দুইটা কানেকশন থাকে উপরে এবং নিচে। এখান থেকে ধরেন ট্রান্সফরমার ট্যাঙ্ক থেকে ওয়েলটা আসতেছে, যাবে কোথায়? কনজারভেটরে, যখন হিট আপ হয়ে যাচ্ছে। এখানে যখন আসবে, এই পরিস্থিতিতে আসলে আমরা বুঝতে পারবো যে ওয়েলের সাথে আসলে কতটুকু পরিমাণ ভ্যাপার মিক্স আপ আছে এই জায়গায়। তো যদি কোনো কারণে এমন হয় যে ওয়েল এক্সপানশন হতে হতে অথবা ভ্যাপারের ভ্যালু বাড়তে বাড়তে অথবা কমতে কমতে যেটাই হোক, সেটা যদি আপার পজিশনে হিট করে এই সার্কিটটা অন হবে, যদি লোয়ার পজিশনে হিট করে অর্থাৎ তেল যদি কোনো কারণে কমে যায়, তাহলে নিচের সার্কিটে কানেকশন হয়ে নিচের সার্কিটটা আমাকে অ্যালার্ম দিবে। তো
তো যেটা হবে যে তখন আমি বুঝতে পারবো আমার ওয়েল লেভেলের উপর ডিপেন্ড করে আমি বুঝতে পারবো যে আমার ট্রান্সফরমারের ভেতরের অবস্থাটা কি, ট্যাঙ্কের ভেতরে ওয়েল কতটুকু আছে বা ভেপারের কি অবস্থা। এই সার্কিট আমাকে সেই অ্যালার্মটা দিবে। এর মাঝখানে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত safe। তো এই জিনিসটা এখানে রিয়েল ইমেজে আপনারা দেখতে পাবেন যে এখানে আপনার দাগ দেওয়া আছে যে কত সেন্টিমিটার কি ওয়েলের বা কতটুকু ওয়েল আছে, এই জিনিসটা এখান থেকে এই মিটার দিয়ে বোঝা সম্ভব বা এই মিটার গেজ দিয়ে বোঝা সম্ভব। এরপর আসি ব্রিদার উইথ সিলিকা জেল। এখানে আসলে আগেই বলেছি এটার কাজ কি। বাতাস ভেতরে যখন সংকুচিত হবে তেলটা তখন বাতাস প্রয়োজন হয়। আসলে এটা তো টোটালটাই কম্প্যাক্ট অবস্থায় না, এটার ভেতরে আপ ডাউন হতে হবে ওয়েলটাকে। তো আমি যদি একটা ফাঁকা বা একটা ছিদ্র না রাখি হবে না, যেটা এক্সপ্যানশন হয়ে আমার ট্রান্সফার ট্যাঙ্কটাকেই ডিফর্ম করে দেয়। তো যেহেতু হিউজ অ্যামাউন্ট অফ ওয়েল ওখানে আছে, সেক্ষেত্রে এই এই ধরনের একটা অপশন আমাকে রাখতেই হবে ব্রিদ নেওয়ার জন্য, ট্রান্সফারের শ্বাস প্রশ্বাসের জন্য। তো যেটা হবে বাতাস ঢুকলে বাতাসে তো এয়ার কন্টেন্ট থাকেই, বিশেষ করে বর্ষাকালে তো ওই বাতাসের সাথেই আর্দ্রতা থাকবেই। সেক্ষেত্রে যেটা হবে যে আমি যদি সেই ওয়াটার কন্টেন্টটাকে ভেতরে নিয়ে নিই তাহলে আমার তেলের ইনসুলেশন ক্যাপাবিলিটি কমে আসবে। সেই জন্যই এই ব্রিদার উইথ সিলিকা জেল দেওয়া। সিলিকা জেলের কালার সবসময় ব্লু থাকে, ডিপ ব্লু আমার মনে হয়। তো সেটা আস্তে আস্তে যত দিন যাবে পিঙ্ক কালারে অর্থাৎ বডির সাথে ওয়েলের তো কন্ট্যাক্ট আছেই, বডি আসলে হিটটাকে বাতাসে রেডিয়েট করে দেয়। এটাই ন্যাচারাল কুলিং এর একটা পার্ট। ওয়েল ট্রান্সফর্মার যেগুলো থাকবে সেগুলো ট্রান্সফর্মারের বডিগুলোকে খাঁজ কাটা করে বানানো হয় যাতে এয়ারের সাথে ফ্রিকশন হয়ে আমার হিটটা রেডিয়েট হয়ে যায়। কিন্তু যখন আপনার ট্রান্সফর্মার গুলো একটু বড় হবে, যেগুলো সাবস্টেশন ট্রান্সফর্মার যেগুলো অনেক বড় লেভেলের বেশি পাওয়ার নিয়ে কাজ করে, সেগুলোর ক্ষেত্রে আসলে এইভাবে ন্যাচারাল কুলিংটা হয় না। সেক্ষেত্রে আর্টিফিশিয়াল কুলিং লাগে। আর্টিফিশিয়াল কুলিং এর মধ্যে সেটা হতে পারে আপনার ওয়েলটাকে সার্কুলেশন করে কুলিং করা, হতে পারে সেই ওয়েলটাকে ওয়াটার দিয়ে কুলিং করা, অর্থাৎ বাইরে আমি ঠান্ডা পানি দিব তাহলে ওয়েলটা ঠান্ডা হবে, সেটাও হতে পারে। আহ আবার এখানে আবার অনেক সময় যেটা হয় ফ্যান দিয়ে সেগুলোকে ঠান্ডা করার ব্যাপার আছে। সবকিছু মিলিয়ে আপনার বিভিন্ন রকম কুলিং সিস্টেম ট্রান্সফার প্রয়োজন। আমি বেসিক 4টা কুলিং সিস্টেমের বর্ণনা এখানে ছবি সহ দেখানোর চেষ্টা করব। একটা দেখতে পাচ্ছেন, প্রথমটা ওয়েল ন্যাচারাল, এয়ার ন্যাচারাল, অর্থাৎ বাতাস ন্যাচারাল বাতাস প্রবাহিত হচ্ছে, ভেতরে ন্যাচারাল ওয়েল। নর্মালি যেটা হবে গরম হবে, কনভেকশন মেথডে সে সাইডের পাইপগুলো ভেতর দিয়ে ফ্লো হবে কম, তো সেখানে থিকনেসও কম থাকে। আপনার ন্যাচারাল এয়ার ওটার সাথে যখন ফ্রিকশন হবে সেই হিটটা লোড বেশি ডিল করে। সেগুলোতে দেখতে পাচ্ছেন যে ওয়েল ন্যাচারাল এয়ার ফোর্স, সেখানে বাহিরে ড্রাফট ফ্যান আছে, ফ্যান দিয়ে আপনার এই টিউব গুলোকে বা রেডিয়েটর গুলোকে ঠান্ডা করা হয়। আরেকটা হতে পারে ওয়েল ফোর্স এয়ার ফোর্স, এখানে হচ্ছে ওয়েলটাকে নিয়মিত সার্কুলেশনের মধ্যে রাখা হয়, অর্থাৎ যখন হাই হেভি পিক আওয়ারে ট্রান্সফর্মার গুলো অপারেট হয়, অর্থাৎ 100% রেগুলেশনে যখন অপারেট করতেছি বা ওইরকম পর্যায়ে নিয়ে যাচ্ছি, তখন যেটা করতে হবে যে এর পাম্প দিয়ে ওয়েলটাকে ফ্লো করাইতে হবে কন্টিনিউয়াসলি। কারণ সেক্ষেত্রে যেটা হবে যে তাকে ঠান্ডা করার জন্য আলাদা ফ্যান দিয়ে এখানে ওয়েল গুলো মুভ করবে এবং এই ফ্যান এখান থেকে রেডিয়েট করে দিবে হিটটাকে, এবং এটা ট্রান্সফর্মারের বাইরে একটা আলাদা পার্ট। তো সেটা ওয়েল ফোর্স, কারণ ওয়েলকে পাম্প করা হচ্ছে। এয়ার ফোর্স কারণ এয়ারের জন্য আলাদা মোটর আছে, ফ্যান আছে। আরেকটা হতে পারে ওয়েল ফোর্স ওয়াটার ফোর্স, অর্থাৎ ফোর্সফুলি পাম্প করা হচ্ছে, এবং যেটা হবে যে একে ঠান্ডা করার জন্য আহ আপনার ওয়েল থাকবে, উপরে পানি, তো পানিতে সে আসলে হিটটা ছেড়ে দিবে।
এবার আসি ট্যাঙ্ক নিয়ে কথা। ট্যাঙ্ক আসলে ট্রান্সফরমারের যে অনেকগুলো টাইপস এখানে আমি দেখানোর চেষ্টা করব। যে প্লেন শীট স্টিল ট্যাঙ্ক, অর্থাৎ এটা আসলে বাহিরের বডিটা পুরোটাই প্লেন থাকবে ছোট ট্রান্সফরমার গুলোর জন্য। আর যেটা হয় অনেক ক্ষেত্রে টিউবড ট্যাঙ্ক থাকে, অর্থাৎ ট্যাঙ্কের বাইরে আলাদা টিউব থাকে। কোরাগেটেড ট্যাঙ্ক অর্থাৎ এগুলো হচ্ছে খাঁজ কাটা থাকবে বডিতে অনেক একটু পর পর। রেডিয়েটর ট্যাঙ্ক, এখানে ছবিতেই দেখা যাচ্ছে একটা রেডিয়েটর ট্যাঙ্ক, এবং এর সাথে অনেক সময় সেপারেট কুলার থাকে এই ফ্যান হিসেবে। তো এটা লাস্টেরটা ট্যাঙ্ক উইথ সেপারেট কুলার, এটা হচ্ছে সেই ট্রান্সফরমারের ছবি। তো যেটা হচ্ছে এই ট্রান্সফরমার হচ্ছে খাঁজ কাটা, দেখা যাচ্ছে এটার জন্য আলাদা কুলিং দরকার হবে না, এখান থেকে সে হিট রেডিয়েট করতে পারবে। এটা হচ্ছে টিউবের ট্রান্সফরমার, রাইট সাইডেরটা। তো এখানে যেটা হয় যে টিউবগুলোকে ডিজাইনের একটা প্রয়োজনীয়তা আছে। আমি আমার এই সেশনে চেষ্টা করব যে টিউবগুলোকে কিভাবে সেট করে সেটার একটা ফর্মুলা দেখানোর। এখানে একটা ছবিতে দেখা যাচ্ছে যে এই টিউবগুলো যখন সেট করতে হয়, অনেকগুলো টিউব যখন লাগে, তখন আসলে তার ট্রান্সফরমার বডির চারপাশে কিভাবে বসাবো সেটার একটা ডাইমেনশন দেওয়া। যে 75 মিলিমিটার গ্যাপ রেখে 50 মিলিমিটার ডায়ার টিউবগুলোকে সেট করা হয়। তো একটা রোতে বসানোর পর তার ঠিক পেছনের রোতে আবার বসানো হয়। তো এটা কিভাবে এই নাম্বারটা কাউন্ট করে সেই বিষয়গুলো আমি একটু দেখানোর চেষ্টা করব। তো ফার্স্টেই আসবো ট্যাঙ্ক এবং টিউব ডিজাইনে। তো ট্যাঙ্ক যখন আমি ডিজাইন করব, ট্যাঙ্কের ভেতরে তো আমার কোর থাকবে এবং সেই কোরের সাথে কয়েল ওন্ড করা থাকবে। তো সেটাকে আমি কিভাবে সেট করব? পুরো বডির সাথে তো আর টাচ খাওয়ানো থাকবে না, অবশ্যই তার মধ্যে গ্যাপ থাকবে, সেই ডিস্টেন্স গুলো আমার জানা লাগবে। তো ফার্স্ট অফ অল আমার জানা লাগবে উইথ অফ দ্য ট্যাঙ্ক। সেটা কিভাবে বের করা যায় সেটা এখানে দেওয়া আছে। আপনার ডি হচ্ছে ডিস্টেন্স বিটুইন অ্যাডজাসিং লিঙ্ক, অর্থাৎ আমি এগুলোকে লিঙ্ক বলতেছি ট্রান্সফরমারের, আর এগুলোকে বলবো ইয়ক। উপরের এবং নিচের পার্ট ইয়ক বলবো, এবং যে পার্টের সাথে আমার উইন্ডিং সেটাকে লিঙ্ক বলতেছি। তো সেগুলো ডিস্টেন্স আমার জানা প্রয়োজন। এক্ষেত্রে ডি এক্সটার্নাল ডায়ামিটার অফ হাই ভোল্টেজ উইন্ডিং, সেটা আমার জানা প্রয়োজন। আমার ক্লিয়ারেন্স বিটুইন হাই ভোল্টেজ উইন্ডিং এন্ড ট্যাঙ্ক C1, এটা আমাদের জানা প্রয়োজন। ক্লিয়ারেন্স অন ইচ সাইড বিটুইন দ্য উইন্ডিং এন্ড ট্যাঙ্ক অ্যালং দ্য উইথ, এই ডিস্টেন্সটুকু আমাদের জানা প্রয়োজন। এবং ক্লিয়ারেন্স বিটুইন অ্যাসেম্বল ট্রান্সফরমার এন্ড ট্যাঙ্ক, যেটা হচ্ছে C3 এবং C4, এই গ্যাপগুলো জানা প্রয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উপরের ছবিটা হচ্ছে আমাদের ক্রস সেকশনাল ভিউ, সাইড ভিউ, আর নিচের ছবিটা হচ্ছে টপ ভিউ, উপর থেকে দেখলে কিরকম লাগবে। এর মাঝখানে কোর, সাইডে হচ্ছে হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজের উইন্ডিং, সেটা ডায়ামিটার হচ্ছে ডিই। আর এখানে যেটা হবে যে আমরা ইকুয়েশন দিয়ে সেই জাস্ট যোগ করে দেখাইছি যে উইথ, লেন্থ এবং হাইট আসলে আমি কিভাবে ক্যালকুলেট করতে পারবো। এখন আসি আমার নাম্বার অফ টিউব। এটা আলাদা একটা ফর্মুলা আছে, আমি ফর্মুলা প্রুফ করার ব্যাপারে ওইদিকে না যাই, আমি জাস্ট দেখানোর জন্য দেওয়া। যে সাপোজ আমার প্রত্যেকটা লস এলিমেন্ট আমার জানা ট্রান্সফরমারের, আমার লেন্থ অফ দ্য টিউব জানা, ডায়ামিটার জানা, যেটা আমি একটু আগে দেখাইছি 50 মিলিমিটার লেন্থ আমার যদি জানা থাকে, এরিয়া যদি জানা থাকে, আমি তাহলে নাম্বার অফ টিউব এই ইকুয়েশন দিয়ে ক্যালকুলেট করতে পারি। তো আমার যখন নাম্বার অফ টিউব জানা হবে, তখন আমি এই টিউবগুলোকে কিভাবে ট্রান্সফরমারের সাইড দিয়ে ডিজাইনে বসাবো সেটা আমি একটু একটা ম্যাথের মাধ্যমে দেখতে পারি। সাপোজ আমি ক্যালকুলেট করে পেলাম আমার টিউব লাগবে 64টা, 64। তো আমাকে বলা আছে যে ট্রান্সফরমারের উইথ হচ্ছে 1000 মিলিমিটার, যেটা এখানে ছবিতে দেখানো আছে। তো ট্রান্সফরমারের হাইট বা আমি যদি এখানে লেন্থ বলি ডব্লিউটি এলটি, এলটি আমার বলা আছে 500 মিলিমিটার, যেটা হচ্ছে লেন্থ। একটা হচ্ছে উইথ 1000 মিলিমিটার, লেন্থ 500 মিলিমিটার। এই ধরনের একটা ট্যাঙ্কের বাইরে আমি কিভাবে টিউবগুলোকে সাজাবো 64 টিউব? যেটা করতে হবে, আমাকে একটা টিউব থেকে আরেকটা টিউবের ডিস্টেন্স রাখতে হবে 75 মিলিমিটার, এটা আমাকে বলা। তো আমি যদি ওই হিসাব করে সাজাই, আমি যদি লেন্থ বরাবর দেখি, আমরা এখানে আসলে টোটাল 12টা টিউব বসাতে পারবো 75 মিলিমিটার গ্যাপে। এর কারণ এর বাইরের যে ডিস্টেন্সটুকু 87.5 মিলিমিটার, এটা আমাকে সাইডে ফাঁকা রাখতে হবে, বাদ রাখতে হবে, এটা স্পেসিং দেওয়ার জন্য।
ঠিক তেমনি আমরা যদি এর লেন্থ বরাবর দেখি 500 মিলিমিটার, তো সেখানে 75 করে আসলে আমি প্রথম রোতে 5টা টিউব বসাতে পারবো হিসাব করে। এর বাকি যে অংশ থাকবে 100 মিলিমিটার করে দুই সাইড, এটা হচ্ছে আমার স্পেসিং। তো আমি এখানে 12টা নিলে অপোজিট সাইডও 12টা নিচ্ছি আমার উইথ বরাবর, তাহলে 24টা। তেমনি ভাবে আমি আমার লেন্থ বরাবর এক সাইডে নিচ্ছি 5টা, অপোজিট সাইডে 5টা, তাহলে হচ্ছে 10টা। তাহলে আমাদের এখানে হচ্ছে 34। এরপরে বাকি যেই টিউবের কাউন্টটা সেটা কি করবো আমরা পেছনে বসাবো। এখানে দেখেন সেকেন্ড রোতে বসানো 11টা, ঠিক তার পেছনে সেকেন্ড রোতে বসানো 11টা। এখানে একটা জিনিস লক্ষণীয় যে টিউবগুলো কিন্তু একটা বরাবর একটা বসানো হয়নি। এর কারণ হচ্ছে যে আমি যদি বরাবর বসাই, সামনের টিউব যেটা সেটা থেকে হিট রেডিয়েট হয়ে দ্বিতীয়টাতে লাগবে, তাহলে তো আপনার হিট স্পেস পাচ্ছে না রেডিয়েট হওয়ার। সে কারণে দুইটার মাঝখান বরাবর পেছনের সারিতে বসানো হচ্ছে। এই পুরো ভিউটা হচ্ছে টপ ভিউ। আপনারা যদি ভিউ বুঝেন, টপ সাইড ভিউ বা এগুলো যদি বুঝেন, আমার মনে হয় ভিজুয়ালাইজ করতে পারবেন যে আমি টিউবগুলোকে আসলে টপ থেকে দেখতেছি ক্রস সেকশন অবস্থায়, যে কিভাবে আমি আসলে অ্যারেঞ্জমেন্টটা করবো, টিউবগুলোর পজিশনটা কোথায় কোথায় রাখবো। ওই হিসেব করে পেছনে 11টা করে 22টা এবং দুই সাইডে 4টা 4টা 8টা আছে। তো এই হচ্ছে টোটাল 64 ট্রান্সফরমারের কুলিং টিউব বসানোর একটা বেসিক ডিজাইন অ্যাপ্রোচ। এটা খুবই বেসিক ডিজাইন, এবং এখন আসলে টিউব টাইপ ট্রান্সফরমারের বলতে রেডিয়েটর টাইপ ট্রান্সফরমার ইউজ করা হয়। সেক্ষেত্রে আপনি ডিজাইন টিউবের ডিজাইন দিয়ে রেডিয়েটর ডিজাইন করতে পারবেন না। রেডিয়েটরের জন্য যেটা করা হয় আলাদা প্রিন্সিপাল, আলাদা মেথডস এভাবে চিন্তা করা হয়। তো এটা শুধুমাত্র টিউব টাইপ ট্রান্সফরমারের জন্য একটা ডিজাইন প্রসিডিউর দেখানো। এবার আসি যেটা বলতে যাচ্ছিলাম, যে ভেতরের যে কোর স্ট্রাকচারটা থাকে, ইয়ক এবং লিমের উপর আমি আমার উইন্ডিং গুলো বসাবো। এগুলো প্রত্যেকটার এরিয়া আসলে মেজারমেন্ট করে ডিজাইন করা হয়। সাধারণত যেটা ডিজাইন প্রিন্সিপাল, যে আমার লিমের উপর যখন ইয়ক গুলো আমি সেট করব, সেই ইয়কের এরিয়াটা নর্মাল কোর এরিয়া থেকে, অর্থাৎ লিমের যে এরিয়া সেটা থেকে 10 or 20% বেশি রাখতে হয়। এটা জাস্ট তাকে প্রপারলি যাতে আমি স্টাক করাতে পারি উপরে এবং নিচে, প্রপার ফরমেশনে আমি যাতে সেট করতে পারি, স্ক্রু বোল্ট বা যা যা প্রয়োজন দিতে পারি, সেটার জন্য আসলে এই স্পেসিংটা একটু বেশি রাখা হয় বা এরিয়াটা একটু বেশি রাখা হয়। এখানে আসলে মোটামুটি এটাই হচ্ছে বেসিক প্রিন্সিপাল, যে 1.10 to 1.20 অফ এআই, অর্থাৎ কোরের এরিয়া থেকে 10 বা 20% বেশি এরিয়া থাকে ইয়ক এবং উপরে এবং নিচে। এরপর আসবো আমি কোর ডিজাইনে। এটা খুব ইন্টারেস্টিং যে কোর ডিজাইনের আসলে বেসিকটা কি, কিভাবে আসলে কোর গুলোকে আমরা কনসেপচুয়ালি ডিজাইন করি। সাধারণত আমি এখানে যে 3টা ফিগার দেখাচ্ছি, আমি ধরে নিলাম আমার 10 সেন্টিমিটার স্কোয়ারের একটা এরিয়ার কোর দরকার। আমি যদি সার্কুলার নেই, সেক্ষেত্রে তার সার্কামফারেন্স আসবে 11.2 সেন্টিমিটার। সেটাকে যদি আমি স্কোয়ার শেপ নেই, সিমিলার 10 সেন্টিমিটার স্কোয়ার এরিয়ার, তাহলে আমার সার্কামফারেন্স পেরিমিটার যেটা সেটা আসবে 12.64 সেন্টিমিটার। আর সিমিলার সেম এরিয়ার 10 সেন্টিমিটার স্কোয়ার এরিয়ার আমি যদি একটা রেক্টেঙ্গেল নিই, সেটার পেরিমিটার আসতেছে আপনার 22 সেন্টিমিটার। দ্যাট মিন সার্কুলারের মধ্যে আমি যদি ওয়্যার নেই, ওয়্যারের টার্ন নেই, সিমিলার টার্ন নিতে, অর্থাৎ আমি 10টা টার্ন নিব হচ্ছে সার্কুলারে, আমার যতটুকু কপার ওয়্যার লাগবে, আমি যদি রেক্টেঙ্গুলারে 10টা টার্ন নিই সিমিলার কপার ওয়্যার দিয়েই, তাহলে দেখা যাবে আমার কপার ওয়্যারের প্রয়োজনীয়তা বেশি হচ্ছে রেক্টেঙ্গুলের জন্য। অর্থাৎ সার্কুলারে আমার কপার লাগতেছে কম, মানে লেন্থ লাগতেছে কম। তাহলে আমার কোনটা ইকোনমিক্যাল? আমার যদি সার্কুলার শেপ কোড থাকে সেটা বেশি ইকোনমিক্যাল, কারণ আমি সেখানে আমার উইন্ডিং এর জন্য কপার লাগতেছে কম। 10টা প্যাচ দিব, আমার যেই কপার লাগবে রেক্টেঙ্গুলারে 10 প্যাচ দিতে আমার তার চেয়ে বেশি কপার ওয়্যার লাগবে, আমি কেন খরচ বেশি করব? তো সেই জন্য আসলে সার্কুলারটাই সবাই এক্সপেক্ট করে। এটাই আসলে থিওরিটিক্যালি ডিজাইনের জন্য সবচেয়ে বেস্ট। দ্য প্রবলেম ইজ যে আসলে এটা প্র্যাকটিক্যাল না। প্র্যাকটিক্যাল না কেন? আসলে সার্কুলার টাইপ গুলো যখন আপনি সেট করবেন, সেখানে যখন ওয়্যার পেঁচাবেন, সেটা ডিফর্ম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ স্ট্রেসের কারণে, ইন্টারনাল মেকানিক্যাল স্ট্রেসের কারণে সে আসলে প্রপার যে সাপোর্ট বা ফোর্স দরকার সেটা বেয়ার করতে পারে না। সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ডিফর্ম হওয়ার সম্ভাবনা বেশি। আর একটা বিষয় হচ্ছে
যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমি যদি সার্কুলার কোরের জন্য যে কথাটা আগে বলেছিলাম শুরুর দিকে, যে এডি কারেন্ট লস ঠেকানোর জন্য আমার সলিড কোর ইউজ করি না, আমরা শীট ইউজ করি, সিলিকন স্টিলের খুব স্প্লিট টাইপের শীট ইউজ করি, মাঝখানে মাঝখানে ইনসুলেশন পেপার থাকে। তো যেটা করতে হয় সেইগুলোকে কিন্তু প্রপার মেজারমেন্টে কাটতে হয় আলাদা টুলস, আলাদা মেশিনে। আমি যদি এতগুলো সার্কেলের এতগুলো ভ্যালুর জন্য এতগুলো যেটাকে বলে ডিস্টেন্স কভার করার জন্য যদি আমি স্প্লিট করতে থাকি, এতগুলো লেন্থের যদি ডিজাইন করি, আমার লেবার কস্ট অনেক বেড়ে যাবে। তার চেয়ে বড় কথা, এতগুলো মেজারমেন্ট করে আসলে এটা খুব কষ্টকর একটা কাজ। সেক্ষেত্রে আসলে কনসেপ্টটা কি, তখন যেটা আইডিয়া করা হলো যে সার্কুলারের কাছাকাছি কিছু একটা চিন্তা করতে হবে। সেখান থেকে আসলে আসে স্টেপড কোর, অর্থাৎ আমি এটাকে সার্কুলার রাখবো না, স্টেপড কোর করব, কিন্তু আউটার সাইডটা মনে হবে যেন সেটা সার্কুলার। তো সেটা কিরকম দেখতে, সেটা অনেকটা এরকম দেখতে, যে আমি স্কোয়ার নিতে পারতাম, রেক্টেঙ্গুলার নিতে পারতাম, সেটা না নিয়ে কি করলাম, আমি এরকম দুটো রেক্টেঙ্গেলকে যদি আমি এইভাবে প্লাস সাইনের মতো বসাই, এটা কিন্তু আউটার সাইডে যদি আমি একটা ওয়্যারকে পেঁচাই, এটা দেখতে কিন্তু অনেকটা সার্কুলার শেপের মতোই লাগে। এখন আমি যদি স্টেপ বাড়াই দিই, যে এই মাঝখানে কোরের স্টেপ আমি আরো কতগুলো বাড়াই দিলাম, অর্থাৎ এতটুকু স্টেপে সিমিলার লেন্থের সিলিকন স্টিলের কোর আছে অনেকগুলো, তেমনি এখানে আবার কতগুলো আছে, তো এরপরে আবার আরেকটু বাড়াইলাম, এরকম করে আমি আরো বাড়ালাম, অর্থাৎ আমি স্টেপ বাড়াতে থাকলাম। তাতে কি হবে, যত স্টেপ বেশি বাড়াবো তত সে বেশি সার্কুলারের কাছাকাছি চলে যাবে। তো এখান থেকে আমি বুঝতে পারতেছি যে আমি আসলে সার্কুলারই শেপটা স্টেপ করে মাধ্যমে নিয়ে আসতে পারবো। তাতে সুবিধা কি, তাতে সুবিধা হচ্ছে সার্কুলারের মতো আমার প্রতিটা এক একটা আলাদা আলাদা শীটের জন্য আলাদা আলাদা মেজারমেন্টে স্টিল কাটতে হবে না, আমাকে স্পেসিফিক মেজারমেন্ট ধরে একটা বাঞ্চ অফ স্টিল ডিজাইন কেটে নিলেই হবে। অর্থাৎ যতগুলো স্টেপ ততগুলো মেজারমেন্টের আমার কাটতে হচ্ছে, আমার স্পেসিফিক কাউন্ট আছে, তো আমার লেবার কস্ট কমে আসতেছে। দ্বিতীয়ত হচ্ছে যে এটার মেকানিক্যাল ফোর্সটাও বেশি ভালো, ওই অনুযায়ী ইনসুলেশন আমি কাটতে পারছি। সবকিছু মিলিয়ে যেটা হয় যে আসলে ডিজাইনটা মোটামুটি পারফেক্টলি করা সম্ভব। এই কারণে এখন আসলে ক্রুসিফেরা বা এই ধরনের স্টেপ কোর গুলাই বেশি ইউজ করা হয়। তো এই স্টেপ কোরের একটা বিষয় হচ্ছে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে টার্মটা, সেটা হচ্ছে নেট এরিয়া কোর। যেটা হচ্ছে আমি নেট এরিয়া কোড যদি বের করতে চাই, আমার ট্রান্সফরমারের স্ট্যাকিং ফ্যাক্টর নামে একটা ফ্যাক্টর জানা লাগে। স্ট্যাকিং ফ্যাক্টর হচ্ছে ওই জিনিস যেখানে আপনি ট্রান্সফরমার ওয়্যারটা যখন উপর দিয়ে পেঁচাচ্ছেন গ্যাপ রয়ে যায়, অথবা আপনি যখন ট্রান্সফরমারের কোডটাকে ডিজাইন করতেছেন, সে ডিজাইনের মাঝখানে মাঝখানে লেমিনেশন আছে, তো ইনসুলেশন পার্সেন্টেজটাকে যদি আমি ডিনাই করি, সেটা বাদ দিয়ে যতটুকু অংশ কোরের ইউজ হচ্ছে ট্রান্সফরমার, সেটাকে বলা হয় স্ট্যাকিং ফ্যাক্টর, সেই ফ্যাক্টরটাকে। তো এখানে নেট এরিয়া কোরের একটা জিনিস খেয়াল করেন, স্কোয়ারের জন্য ভ্যালু হচ্ছে 58%। আমি যদি এটাকে স্টেপ করে সার্কুলারের কাছাকাছি নেওয়ার চেষ্টা করি, আমার কিন্তু এই ভ্যালুটা বাড়বে, পার্সেন্টেজ ভ্যালুটা, অর্থাৎ 58 থেকে পরবর্তীতে এটা 71%। আমি যদি 3 স্টেপ কোর নিই 75, 4 স্টেপ কোর নিই 78, এভাবে করে আমি 19 স্টেপ, 20 স্টেপ, 21 স্টেপ পর্যন্ত নিতে পারি, এবং দেখা যায় যে 22 পর্যন্ত এটার ভ্যালু 98 বা 97% এর মতো চলে আসে, অর্থাৎ অলমোস্ট সার্কুলার হয়ে আসে। তো যতটা বেশি সার্কুলার করা সম্ভব আমরা স্টেপ কোড দিয়ে করলে এটা একদিকে ইকোনমিক, দ্বিতীয় হচ্ছে আমার এটার রেশিওটাও, নেট কোড ইউজের যে রেশিওটা সেটাও অনেক ভালো আসে। তো এখানে আমি একটা জাস্ট 2 স্টেপ কোরের একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা দেখাচ্ছি যে কিভাবে আসলে নেট কোর এরিয়ার পার্সেন্টেজটা বের করছি। একটু আগে আমরা দেখলাম 71%, সেটা কিভাবে আসলো। এখানে দেখেন যে সেই ম্যাথমেটিক্সটা দেওয়া, যে আমার যদি দুইটা আলাদা স্টেপ কোর নেই, এই স্টেপ কোরের ভেতরে কি আছে, সিলিকন স্টিলের শীট এবং মাঝখানে লেমিনেশন, আবার শীট আবার লেমিনেশন, আবার শীট আবার লেমিনেশন, এরকম করে অনেকগুলো সিলিকন স্টিলকে স্ট্যাক অবস্থায় আছে। তেমনি ভাবে এটাতেও অনেকগুলো স্টিলকে লেমিনেশন করে স্ট্যাক করা আছে। তো যেটা হবে যে আমি যদি এই দুইটা আলাদা স্ট্যাকের বা স্টেপের লেন্থ এবং উইথ আমি জানি, এ এবং বি এর ভ্যালু যদি আমি বের করতে পারি, এবং ম্যাথমেটিক্যাল ফর্মুলা অনুযায়ী আমার পুরো সার্কেল
বাহির দিয়ে আমি যে ওয়্যার পেঁচাবো সেটা সার্কেল টাইপ হবে। তো সেটার রেডিয়াস আমি বের করতে পারবো ডি, বা এটা হচ্ছে ড্যাশ। তো সেইখান থেকে আমরা যদি ম্যাথমেটিক্যাল ফর্মুলায় গ্রোস কোর এরিয়া বা এজিআই যদি বের করি দিয়ে, যে টোটাল কোরের গ্রোস এরিয়াটা কত সেটা আমরা বের করতে পারবো। এই থিটা অ্যাঙ্গেলটা আমরা বের করতে পারবো কত ডিগ্রি, সেই অনুযায়ী আমরা আসলে এখানে গ্রোস কোর এরিয়া দেখতে পাচ্ছি 0.618 ডি স্কোয়ার। আর নেট কোর এরিয়া একটু আগে বলছি স্ট্যাকিং ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, অর্থাৎ পুরা গ্রোস যে কোর এরিয়া তার পুরাটাই কিন্তু আসলে কোর না, মাঝখানে লেমিনেশন আছে। ধরে নিলাম তার 10% হচ্ছে ইনসুলেশন বা লেমিনেশন, তো সেটা যদি বাদ দিই তাহলে হচ্ছে 0.9, অর্থাৎ 90% অংশ হচ্ছে আমার কোর নেট এরিয়া অফ দ্য কোর, সেটা হচ্ছে এআই। সেই ভ্যালুটা হচ্ছে 0.56 ডি স্কোয়ার। আমরা যদি সেটাকে পুরো সার্কেলের এরিয়া মানে π/4 ডি স্কোয়ার দিয়ে ভাগ করি, যেই পার্সেন্টেজটা পাবো সেটা হচ্ছে 0.71, অর্থাৎ সে সার্কুলারের কতটুকু কাছাকাছি, 71%। এখন আমি যদি এটাকে 19টা বা 20টা স্টেপে ডিজাইন করতাম তখন আমরা দেখতাম এটা 90%-এর উপর ভ্যালুটা দিত, অর্থাৎ হয়তো 0.91, 0.92 এরকম থাকতো। যত বেশি স্টেপ আমি করব আমার খরচও বাড়বে, আমার ডিজাইনও করে ডিজাইনও ভালো হবে, তত বেশি সার্কুলার হবে, এবং সেটাই আসলে মানে ডিজাইনের কনসিডারেশন। তো কোর ডিজাইনে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হয়, স্ট্যাকিং ফ্যাক্টর, স্টেপ কোর, এই জিনিসগুলো আমাদের জানা উচিত। তো নাও হচ্ছে ওভারঅল ডাইমেনশন, অর্থাৎ এতক্ষণ আমরা ট্যাঙ্ক টিউব ডিজাইন শিখলাম, আমরা দেখলাম যে কিভাবে কোরের বেসিক কিছু প্রিন্সিপাল, যে আমি আসলে কোন ধরনের কোর নিব, কেন কোরগুলো এরকম স্টেপ থাকে। আমরা সবসময় ইন্ডাস্ট্রিতে গেলে দেখি এরকম সিলিকন স্টিলগুলোকে বিভিন্ন স্ট্যাকে ডিজাইন করে সাজানো হয়, সেটার অ্যান্সারটা আসলে এখানে আমরা পেলাম। এখন হচ্ছে ওভারঅল ডাইমেনশন অফ দ্য লিম্বস বা ভেতরের যে কোর সেগুলো, সেটা খুব সহজ। আপনারা এখানে দেখেন যে প্রত্যেকটারই উইথ দেওয়া, প্রত্যেকটা ডাইমেনশন আমার যদি ভ্যালুগুলো যদি দেওয়া থাকে, আমি আসলে এই টোটাল উইথ অফ দ্য ইয়ক, হাইট অফ ইয়ক, এগুলো আমার যদি জানা থাকে, আমি কিন্তু ডি বা ডিস্টেন্স বিটুইন কোর সেন্টার বের করতে পারবো। ডাব্লিউ যেটা হচ্ছে টোটাল উইথ অফ ফ্রেম, সেটা আমি বের করতে পারবো, এবং এইচ যেটা হচ্ছে হাইট অফ ফ্রেম, এগুলো আমি আসলে বের করতে পারবো। যে টোটাল আমার কোরের যে ফ্রেমটা তার প্রত্যেকটা প্যারামিটার কিন্তু আমার যদি ডিজাইন করার তো জানা থাকে, আমি যোগ করে বের করতে পারবো। তো জাস্ট একটা কনসেপ্ট দেওয়া যে ওভারঅল ডাইমেনশনটা কিরকম হয়। এখানে দেখতে পাচ্ছেন যে মাঝখানে হচ্ছে 2 স্টেপ কোর আছে, এন্ড 2 স্টেপ কোরের বাহিরের যে অংশটা সেটা হচ্ছে লো ভোল্টেজ টার্ন, সেটা কন্ডাক্টরে, তারপরের অংশটা হচ্ছে আমার ইনসুলেশন, এবং বাহিরের অংশটা হচ্ছে আমার হাই ভোল্টেজের জন্য। তো এটা এখানে দেখানো হয়েছে, ভেতরেরটা হচ্ছে লো ভোল্টেজ, বাইরেরটা হচ্ছে হাই ভোল্টেজ। এটা হচ্ছে রিয়েল পিকচার। এতক্ষণ যে জিনিসগুলো আমরা আসলে বোঝার চেষ্টা করতেছিলাম, যে স্টেপ কোর, আপনার উপরের প্রথম ফিগারটাই দেখতে পাবেন যে কোরগুলো আসলে এরকম স্টেপ অবস্থায় আছে, অনেকগুলো স্টেপ আমরা এখানে দেখতে পাচ্ছি। হয়তো কাছাকাছি দেখতে পারলে আমরা গুণে দেখতে পারতাম যে কতগুলো স্টেপ আছে এখানে। আমার ধারণা এখানে হয়তো বা 10টারও বেশি হবে, বোঝা যাচ্ছে যেটা। এবং এটা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু দেখে মনে হবে যে এগুলা কার্ডবোর্ডের মতো, আসলে এগুলাকে বলা হয় প্রেস বোর্ড। এগুলো এক ধরনের ইনসুলেশন ম্যাটেরিয়ালের তৈরি। ভেতরে আসলে যে ওয়্যারটা, এটা হচ্ছে লো ভোল্টেজ অংশের। এর বাইরে যদি আমি কপার উইন্ডিং পেঁচাই, ঠিক ডান সাইডের ছবিটা, সেকেন্ড ফিগারটা, সেটা হচ্ছে আমাদের হাই ভোল্টেজ উইন্ডিং। অর্থাৎ এখানে প্রথমটা হচ্ছে একটা পার্ট, সেকেন্ডটা হচ্ছে লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজের সহ করা। নিচে লেফট সাইডের ফিগারটা বোঝাচ্ছে যে আমি যখন কোরের স্ট্রাকচারটা ডিজাইন করলাম, যেটা একটু আগে বলতেছিলাম যে লিম্ব থাকবে মাঝের গুলো, এটা থাকবে হচ্ছে ইয়ক, এগুলো কিন্তু প্রত্যেকটা দেখেন আলাদা আলাদা শীট, এগুলো শীট গুলো কেটে ডিজাইন করেন, প্রত্যেকটা মাঝখানে মাঝখানে ইনসুলেশন পেপার বিছানো, একটার সাথে একটা যাতে টাচ না থাকে। এবং এখানে দেখতে পাচ্ছেন বোল্ট করার জায়গা আছে, নাট বোল্ট করা, অর্থাৎ আমি যখন উপরে ইয়কটাকে বসাবো, ইয়কটার উপরে আমি আসলে এই নাটটা বসাবো, এই কারণে ইয়কের এরিয়াটা একটু বেশি রাখা হয়। আর এই যে কাটিং টেকনোলজি, এটা হচ্ছে সেই কাটিং মেশিন, অর্থাৎ এই কোরগুলোকে যখন কাটা হয়, এই কাটিং মেশিনটাকে বলা হয় ভিকোর কাটিং মেশিন। এর বাইরে আরো নাম আছে হয়তো টেকনিক্যাল, বাট আমি যেটা জানি ভিকোর কাটিং মেশিন। এই মেশিনগুলো দিয়ে আসলে প্রত্যেকটা কোরকে বিভিন্ন মেজারমেন্টে কাটা হয়। এখন আমার কথা হচ্ছে, একটা মেশিন যদি আমি একটা স্পেসিফিক
ডিজাইনের জন্য কাটি, আমার যদি এখন সার্কুলার শেপ হতো, আমার কতগুলো ডাইমেনশনে আসলে আমার এই শীটগুলো কাটতে হতো, সেটা আসলে অনেক সময় সাপেক্ষ এবং কষ্ট সাপেক্ষ ব্যাপার। বাট আমার যদি স্ট্যাক গুলো লিমিটেড থাকে, সেক্ষেত্রে হয়তো আমি অনেক ট্রান্সফর্মার ডিজাইনের জন্য একই মেজারমেন্টের একসাথে অনেকগুলো কাটতে দিয়ে দিতে পারবো। আমার ওটা আসলে মোর ইকোনমিক, এই কারণে আসলে স্টেপ কোডগুলো বেশি ইউজ করা হয় সবসময়। এরপর ফিগারে আসলে দেখানো যাচ্ছে যে এই যে ভি টাইপের কাটিং, এই কারণে এটাকে ভি কোর কাটিং বলা হয়। এর উপর দিয়ে আসলে আমার উইন্ডিং গুলো বসবে, বসার পর আমরা উপরে ইয়কটাকে সেট করব বোল্ট করে। তেমনি ভাবে নিচের সেকেন্ড ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র লো ভোল্টেজ উইন্ডিং বসানোর পর কি অবস্থা। এখানে দেখেন অনেকগুলো স্টেপ, এখানে স্টেপ কাউন্ট করতে পারবেন আপনারা, হয়তোবা এখানে কাউন্ট করে দেখতে পারেন কতগুলো স্টেপ আছে। এরপর উপরেরটা দেখেন যে সেম ট্রান্সফরমার আমি যদি বাহির দিয়ে হাই ভোল্টেজ উইন্ডিং বসাই কিরকম হয়। আর ডান সাইডটা হচ্ছে সেই ট্রান্সফরমার ট্যাঙ্ক। তো ট্যাঙ্কের ভেতর আমি যখন এই 3 ফেজ কোর এবং উইন্ডিং সহ ভেতরে ঢুকাচ্ছি, সেটা এইভাবে করা হয় আর কি। তো এখানে জাস্ট আমি রিয়েল ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে আমরা যে কোর স্টেপ করি এটা আসলে কেন করি এবং এটা আসলে ইন্ডাস্ট্রিতে করা হয় সেটা একটা প্রুফ দেখানোর চেষ্টা করলাম। এবার আসি কানেকশন নিয়ে। তো কানেকশন নিয়ে সবাই যেটা হয় ট্রান্সফরমার করার সময় যে আমরা অনেকগুলো কানেকশন করি, ডেল ওয়াই, ওয়াই ডেল, ওয়াই ওয়াই, ডেল ডেল। এগুলো কেন করি? ওই সময় যখন করি আমাদের মেইন ফোকাস থাকে আসলে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার শেখার, এন্ড আমরা সবগুলো ওইভাবেই শিখি এবং 3টা আলাদা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারকে ডেল্টা 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 ওয়াই কানেকশন দিয়ে ট্রান্সফরমার ব্যাংক আকারে আমরা শিখি। বাট বড় ট্রান্সফরমার যখন এই বানানো হয়, আমার কিন্তু বাহির দিয়ে ভাবে কানেকশন দেওয়ার সুযোগ আসলে কম, ভেতর থেকেই আসলে কানেকশন গুলো বের করে নিয়ে আসে। তো সেক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখতে হয় যে আমরা যতটা সম্ভব ফেজ ডিফারেন্সটা আমরা কম রাখবো এবং 30 ডিগ্রি রাখবো। তো সাধারণত এই কারণেই এখানে 3 ফেজ ট্রান্সফরমার 4টা গ্রুপে ডিজাইন করা হয় বা কানেকশন গুলো দেওয়া হয়। একটা হচ্ছে কোনো ফেজ ডিসপ্লেসমেন্ট নাই, অর্থাৎ দুই সাইডই সিমিলার কানেকশন, ওয়াই ওয়াই অথবা ডেল ডেল, অথবা 180 ডিগ্রি ফেজ ডিসপ্লেসমেন্ট হতে পারে, অর্থাৎ ওয়াই ওয়াই 6, অর্থাৎ একটা ওয়াই যদি আমার 12 ক্লকের দিকে থাকে তাহলে পরের সেকেন্ডারি টার্মিনালের যে কোয়েল সেটার ওয়াই এর সিমিলার ফেজটা থাকবে 12 ক্লকে, 6 ক্লকে, ঠিক অপোজিটে। তো সেটা হচ্ছে 180 ডিগ্রি ফেজ ডিসপ্লেসমেন্ট। হতে পারে 30 ডিগ্রি ল্যাগ ফেজ ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ DY1, YD1, এই কানেকশন গুলো হতে পারে। এখানে 1 দিয়ে ক্লকের একের দিকে কাটা বোঝাচ্ছে, অর্থাৎ 30 ডিগ্রি ওয়াইটা 30 ডিগ্রি শিফট করে থাকবে ডি এর সাপেক্ষে। এন্ড আমরা জানি যে আসলে ওয়াই এবং ডেল্টা কানেকশন যখন পড়া হয় যে ওয়াই কানেকশন থেকে ডেল্টা কানেকশনে যদি আমি ফেজও রাখি, ওখানে অলওয়েজ লাইন টু লাইন ভোল্টেজের সাথে ফেজ ভোল্টেজের 30 ডিগ্রি একটা ডিফারেন্স থাকে। সেটা অনেকেই এসি কোর্সে আসলে এটা অনেকেই দেখেছেন বা জানেন হয়তো। তো সেই ফেজ ডিসপ্লেসমেন্টই আসলে মেনটেন করা হয় সাধারণভাবে। এবং 30 ডিগ্রি লিড ফেজ ডিসপ্লেসমেন্ট সেটা DY11 লিড ফেজ, মানে যখন 11-র দিকে থাকবে ঘড়ির কাঁটা বরাবর, সেটা হচ্ছে লিড অবস্থায় আছে, অর্থাৎ ওয়াই কানেকশনটা 11-র দিকে আছে, তার মানে সে ডেল্টাকে 30 ডিগ্রি লিড করতেছে। এর মধ্যে DY11টা হচ্ছে সবচেয়ে পপুলার ডেল্টা স্টার কানেকশন, এবং ডেল্টা সাইড যেহেতু জেনারেশন থেকে আসে, ওয়াই সাইডটা আমি আসলে ডিস্ট্রিবিউশন সাইডে নিউট্রাল সহ দিতে পারবো, এই কারণে এটা বেশি পপুলার ডিস্ট্রিবিউশন এন্ডে। এই কারণে DY11টা ম্যাক্সিমাম ট্রান্সফর্মার আপনারা যখন নেম প্লেট দেখবেন যেগুলো পোল মাউন্টেড বা আমাদের আশপাশে যেগুলো আমরা দেখি, সেগুলো আসলে DY11 টাইপেরই করা হয়, কমন এটা আসলে এটা টার্মিনোলজি। এবার দেখি আমরা সিমিলার ফেজ হলে কি হতো। সিমিলার ফেজ হলে আসলে এই ওয়াই কানেকশন প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইড যদি চিন্তা করি, দুইটা সাইডেরই সিমিলার ফেজ কানেকশন থাকতো, সেটা ওয়াই এর ক্ষেত্রেও ডেল্টার ক্ষেত্রেও। এবং সিমিলার ফেজ কানেকশনে যেটা করা হয় যে এবি বিসি সি এই সিকোয়েন্সটা আসলে মেনটেন করা হয় 3টা কয়েলের জন্য। অর্থাৎ আমি যদি আরো সহজভাবে বলি, এ কানেকশন থেকে যেই সেকেন্ড কানেকশন বা সেকেন্ড কয়েল যেটা, সেটা হচ্ছে পরেরটা যদি আমি A1 ধরি, নিচেরটা A2, অর্থাৎ এই এটা চলে যাবে বি এর সাথে কানেকশন অবস্থায়, অর্থাৎ A B। তারপর
আমি যদি B1 এর চিন্তা করি, B1 এর সেকেন্ড যে পয়েন্ট এটা হচ্ছে B2, তাহলে B2টা চলে যাবে C তে, তার মানে BC, তাহলে AB BC, তেমনি C এর সেকেন্ড টার্মিনালটা চলে যাবে A তে বা A1 এ, C এর টার্মিনালটা A তে চলে গেছে। তো এখানে আসলে AB BC C এই সিকোয়েন্সটাকে হচ্ছে জিরো ফেজ ডিফারেন্স হিসেবে চিন্তা করা হয়। তো এখন কথা হচ্ছে আমি যদি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি যে এটা তো হচ্ছে YY0, বাট আমি যদি এখন আসলে ডিফারেন্ট চিন্তা করি যে না আমি আসলে YD1 বা DY1 নিয়ে কাজ করবো, সেক্ষেত্রে আসলে আমার কানেকশনটা কেমন হওয়া উচিত, সেটা আমরা আসলে যখন চিন্তা করব সেটাকে বলা হয় ভেক্টর গ্রুপ অফ ট্রান্সফর্মার কানেকশন। এটা হচ্ছে সেই ভেক্টর গ্রুপ। আমরা ক্লক অনুযায়ী আসলে চিন্তা করি। সাধারণত রেফারেন্স হিসেবে হাই ভোল্টেজটাকে আমরা 12 ক্লকে রাখি, এটা মিনিটের টিকার, এন্ড যেটা হচ্ছে আওয়ার টিকার সেটা হচ্ছে লো ভোল্টেজ সাইডে, স্মল সাইডে, সেটাকে আমরা ক্লকের পজিশন অনুযায়ী রাখি। তো যেটা হয় যে এই A2 যেটা, এটা হচ্ছে আমার লো ভোল্টেজ সাইডের জন্য। তো আমি যদি এখন চিন্তা করি যে YD1, তাহলে আমার আসলে ডেল্টাটা কিরকম দেখতে হবে সেটা আমি এখানে দেখানোর চেষ্টা করছি লেফট সাইডের ফিগারটায়, যে আমার ওয়াই কানেকশনের রেফারেন্স 1 2 3 দেওয়া, অর্থাৎ ABC ফেজ ভোল্টেজ আমার জানা, কিন্তু ডেল্টা কানেকশনটা তাহলে কেমন হবে? ডেল্টা কানেকশনটা যেটা হবে, নর্মাল যে পজিশন যেটা ছিল এ ফেজের সাথে, সে আসলে 12 ক্লকের সাথে ছিল, কিন্তু 30 ডিগ্রি শিফট হওয়ার কারণে তার পজিশন একের দিকে চলে আসছে। তো এই একের দিকে চলে আসার ফলে এখানে আমরা একটা জিনিস অবজার্ভ করতে পারি যে এইখানে 1 নামে যে পজিশনটা, এই পজিশনের যে অ্যাঙ্গেল, সে কিন্তু আসলে ওয়াই কানেকশনের 1 নাম্বার পজিশনের অ্যাঙ্গেলের সাথে ইন ফেজে আছে। দ্যাট মিন আপনি যখন ডেল্টা কানেকশন ওয়াইডি যে কানেকশন গুলো বা ডিওয়াই যে কানেকশন গুলো আছে, ক্লক পজিশন 1 3 5 7 9 11 এই পজিশন গুলো আপনি যখন কানেকশন করবেন, তখন অবশ্যই যে কোনো একটা ডেল্টার একটা কয়েলের ফেজ আর ওয়াই এর একটা কয়েলের ফেজ ইন ফেজে হবে। বাকি দুইটার মধ্যে ইন্টারচেঞ্জ করার কারণেই কানেকশন গুলোর কন্টাক্ট পয়েন্ট গুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সেট করতে হয়, সেটা কানেকশন অনুযায়ী কাজ করে। বাট যদি এমন হয় যে আপনি YD2 অথবা DY4 মানে জোড় সংখ্যাগুলো 2 4 6 8 10 এগুলো কানেক্ট করেন, আপনি দেখবেন যে আসলে ওই YD4 যদি 4 এ দেন, ডেল্টা আসলে কোনো কানেকশনের মধ্যেই পড়ে না, সে আসলে একটা ওপেন ওয়াই কানেকশনের মতো অ্যাটিটিউড করে। কারণ কি? কারণ হচ্ছে ওয়াই এর যে ফেজের আমি বললাম, একটা ওয়াই এর ফেজের সাথে ডেল্টা যেই ক্লকেই থাকুক না কেন, সেটা যদি বিজোড় ক্লক হয়, একটা ফেজ ইন ফেজে হবে। কিন্তু আপনি যখন জোড় সংখ্যাগুলোর ক্লকে আপনি ডেল্টাকে পজিশন দিবেন, কোনো ফেজের সাথে কোনো ফেজের ইন ফেজ হবে না। দ্যাট মিনস ডেল্টাটা আসলে ডেল্টা না, ডেল্টাটা আসলে ওয়াই হিসেবে আছে। অর্থাৎ আমার প্রাইমারির যে ওয়াই এর যে তিনটা ফেজ এ বি সি 120 ডিগ্রি করে আছে, আমি যদি 2 4 6 8 10 এ আমি ডেল্টাটাকে সেট করি, আমরা দেখব আসলে ডেল্টার প্রত্যেকটা লাইন ভোল্টেজ অ্যাকচুয়ালি প্রত্যেকটা ফেজ ভোল্টেজের অপোজিট ডিরেকশনে আছে, 180 ডিগ্রি ফেজ শিফটে আছে। তার মানে বোঝা যাচ্ছে যে ওইখানে আসলে ডেল্টা ক্রিয়েটই হয়নি, এটা আসলে ওপেন ওয়াই হিসেবে আছে, মানে প্রাইমারি ওয়াই আর সেকেন্ডারি ওয়াইটা জাস্ট রিভার্স কারেন্ট ডিরেকশন দেখাচ্ছে। এক্ষেত্রে এটা কোনো কানেকশনের মধ্যে আসে না। এই কারণে 2 4 6 8 10 ক্লক গুলোকে ডিজাইনের ক্ষেত্রে ভেক্টর গ্রুপ হিসেবে এগুলো অবসলিউট, শুধুমাত্র 1 3 5 7 9 11 এই ক্লক গুলোর পজিশনেই আমরা আসলে ভেক্টর গ্রুপিং গুলো করি। এর মধ্যে আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আপনি যদি 1 হিসেবে ডিজাইন করেন, সাপোজ YD1, 1 এর যে কানেকশন হবে, প্রাইমারি যদি এবিসি সিকোয়েন্স থাকে, সেকেন্ডারি এবিসি সিকোয়েন্সই আপনি পাবেন। কিন্তু যখন 1 এর জায়গায় 5 পজিশনে ডেল্টাটাকে সেট করবেন, অর্থাৎ YD5 করবেন, তখন দেখবেন ডিজাইনে যে আপনার 1 এর সময় যে ডিজাইনের যে কানেকশন ছিল, সেকেন্ডারিতে এবিসি সিকোয়েন্স ছিল, সেটা তখন হয়ে যাচ্ছে হয়তো বা সিএবি সিকোয়েন্স। শুধুমাত্র একটা ফেজের কানেকশনটা সিকোয়েন্স অনুযায়ী শিফট করে দিতে হয়। অর্থাৎ একটা কয়েলের কানেকশন খুলে আগে যে পজিশনের যেই কয়েলের সাথে ছিল অন্য কয়েলের সাথে লাগাতে হয়, তার মানে একটা ফেজ পুরোপুরি শিফট করতে হয় 120 ডিগ্রি। তো এইভাবেই আসলে 1 এর সাথে যেমন 5 এর ম্যাচ করবে, আপনি দেখবেন যে হয়তোবা 3 এর সাথে 7 এর ম্যাচ করতেছে, এরকম কানেকশন গুলো সিমিলার থাকে, শুধুমাত্র ফেজটা কন্ট্যাক্টটা চেঞ্জ করে দিতে হয়। তো ভেক্টর গ্রুপ
আমি এখানে চেষ্টা করবো YD1টা নেক্সট স্লাইডে একটু বোঝানোর জন্য। সাপোজ এটা হচ্ছে YD1, আমি নিচের ফিগার থেকে যদি আসি, নিচেরটা ছিল Y এর কানেকশন, যেটা হচ্ছে আমার রেফারেন্স প্রাইমারি সাইড, হাই ভোল্টেজ সাইড, সেটা 12 ক্লকের পজিশনে আছে, অর্থাৎ এই A2 B2 C2 এই তিনটা Y। তো আমি যদি এখন ডেল্টাটা ইন রেফারেন্স চিন্তা করতাম, তাহলে আসলে তার পজিশন থাকতো A2 থেকে শুরু করে B2 C2 এভাবে ডেল্টাটা থাকতো। কিন্তু যেহেতু YD1 30 ডিগ্রি, আমরা জানি যে সবসময় Y এর সাপেক্ষে ডেল্টা 30 ডিগ্রি ফেজ শিফটে থাকে। তো সেই 30 ডিগ্রি মুভ করার জন্য ডেল্টাকে কিন্তু 30 ডিগ্রি ঘুরে আসতে হবে। তো আমি যদি কোনো কারণে এই ডেল্টাটাকে, এই পয়েন্টটাকে ঘুরায় এই ডেল্টার 30 ডিগ্রি পজিশনে নিয়ে আসি, তখন আমরা একটা জিনিস খেয়াল করবো যে এই A1 এবং A2 যে ফেজটা বা যে কয়েলটা, সেটা এই ধরনের পজিশনে চলে আসবে। তো সেই অনুযায়ী আমি যদি এখন দেখি আমার কানেকশনটা কেমন অবস্থায় আছে, A1 A2 এটা হচ্ছে একটা কয়েল। তারপরে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে ABC সিকোয়েন্স থাকতে হবে। খেয়াল করে দেখেন, A এর সাথে B2 কানেকশন, তারপর B1 এর সাথে C2, C2 এর সাথে C1। এই যে কানেকশনটা, এটা হচ্ছে আমার YD1 এর একদম স্ট্যান্ডার্ড কানেকশন। এইভাবে যদি আমি এখন আমার কয়েলটাকে কানেক্ট করি, আমরা একটু খেয়াল করে দেখি উপরে যে A1 এর সাথে B2 কানেক্টেড আছে কিনা। এখানে খেয়াল করে দেখেন A1 থেকে B2 কানেকশন আছে, তারপর B1 এর সাথে C2 কানেক্টেড আছে, B1 থেকে C2 কানেক্টেড, এন্ড C1 থেকে আপনার A2 কানেক্টেড, অর্থাৎ AB BC এন্ড CA। এটা টোটালি ডেল্টার একটা নর্মাল যে কানেকশন, সেই কানেকশনটা মেনটেন করতেছে। এখন এটা হচ্ছে YD1 এর কানেকশন। তো আমাকে জাস্ট একটা ভিজুয়ালাইজেশন আমি আপনাদের দিই। কোনো কারণে যদি সেটা YD11 হতো, এখানে তো আমরা যেটা দেখতেছি ল্যাগিং পজিশনে আছে, বাট সে যদি এই 11 ক্লকের দিকে লিডিং পজিশনে থাকতো, খুব সহজভাবে বুঝতে হবে এই A1 এন্ড A2 এখন রাইট সাইডে সোজা অবস্থায় আছে, সেটা জাস্ট শিফট হয়ে লেফটে চলে এখানে চলে আসবে। তো যখন আমরা লিডিং করব, তার মানে বুঝতে হবে ল্যাগিং এর যে কানেকশন ছিল, বি এবং সি এর কয়েলের যে কানেকশন ছিল A2 এবং A1 এর সাথে যেভাবে ছিল, লিডিং এ সেটার ফেজ শিফট করতে হবে, অর্থাৎ কানেকশনটাকে আমার চেঞ্জ করে দিতে হবে। অর্থাৎ এখানে A2 এর সাথে যদি C1 থাকে, সেখানে A2 এর সাথে আমাকে রাখতে হবে হয়তো বা B1, অর্থাৎ অন্য ফেজটাকে এখানে নিয়ে আসতে হবে, জাস্ট ফেজটাকে শিফট করে দিতে হবে। তাহলেই YD1 এর সাথে আপনি YD11 এর সম্পর্কটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি পরের স্লাইডে যদি দেখাই সেই জিনিসটা, DY11, এখানে খেয়াল করে দেখেন যে DY11 অর্থাৎ আমি যদি সোজাসুজি চেঞ্জ করি, আগে যে পজিশন ছিল ওই পজিশন থেকে চেঞ্জ করে নিয়ে আসলাম এই সাইডে। তো এখন বাকি দুইটা ফেজ, আগে ছিল A2 এর সাথে আপনার এখানে A2 এর সাথে C1 ছিল, তো এখন হয়ে যাচ্ছে A2 এর সাথে B1, অর্থাৎ দুইটা কয়েলের পজিশন আমি চেঞ্জ করে দিলাম। তো এই ক্ষেত্রে সেটা লিডিং পজিশনে চলে গেল, সে হলো DY11। আমি যদি কানেকশনটা দেখি উপরে, A2 এর সাথে B1 কানেক্টেড আছে, B2 এর সাথে C1 এবং C2 এর সাথে A1 কানেক্টেড আছে, অর্থাৎ আগেরটা থেকে একটু ডিফারেন্ট, ফেজটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আগে ছিল ল্যাগিং 30 ডিগ্রি, এখন সে লিডিং 30 ডিগ্রিতে চলে গেল। এটাই হচ্ছে মোটামুটি একটা বেসিক বোঝানো ভেক্টর গ্রুপে। আসলে এগুলো ফেজর গুলো ড্র করে করে যখন সিকোয়েন্সিয়ালি বোঝানো যায়, তখন বুঝতে খুব ইজি হয়। আমি জাস্ট তবু একটা ভিউ দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তীতে আগ্রহ থাকলে আপনারা নেট থেকে, রিসোর্স থেকে আরো সহজে বুঝতে পারবেন, প্রত্যেকটা কানেকশন ইজিলি বুঝতে পারবেন। তো ফাইনালি আসি আসলে প্যারালাল অপারেশনে। সেটা হচ্ছে কেন করব, করার উদ্দেশ্য হচ্ছে ট্রান্সফর্মার সাইজ, তো যদি যেটা হয় পাওয়ারের ক্যাপাসিটি বেশি থাকে, সাইজ বড় হয়ে যায়। এত বড় সাইজ মেনটেন করা অনেক কঠিন। অনেক ক্ষেত্রে যেটা করে, সাবস্টেশনগুলোতে ব্যাকআপ ট্রান্সফর্মার হিসেবে একটা ট্রান্সফর্মারকে রানিং রাখার জন্য প্যারালালি দুইটা ট্রান্সফর্মার কানেকশন দেয় ওই পাওয়ার ডিমান্ড মিট করার জন্য, যাতে একটা কোনো কারণে শাটডাউন হলো আরেকটা দিয়ে আমি যেতে সাপ্লাই দিতে পারি, অথবা একটা মেনটেন্যান্স দরকার, একটা শাটডাউন দিয়ে একটা মেনটেন্যান্স করতে পারি। এক্ষেত্রে ওই পুরো পাওয়ার মিটারটাকে ছোট ছোট ট্রান্সফর্মার দিয়ে প্যারালালি বসায় দেওয়া হয়, একটা বড় ইউনিট না বানায়। অনেক সময় আমরা যদি এটাকে ট্রান্সপোর্ট করতে চাই বড় ট্রান্সফর্মার, সেটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, অনেক জায়গায় আছে যেখানে নেওয়া যায় না, তখন এই ধরনের ছোট ছোট ইউনিট ট্রান্সফর্মার ডিজাইন করে প্যারালাল করে দেওয়া হয়। এবং প্যারালাল শর্ত অনুযায়ী কানেকশন প্রয়োজন, আপনি যখন লাইনে লাগাবেন তো সিমিলার কানেকশন থাকতে হবে, সিমিলার ফেজ ডিফারেন্স থাকতে হবে, পোলারিটি সেম হতে হবে, অবশ্যই ভোল্টেজ রেশিও, ভিতরকার ইম্পিডেন্স রেশিও, ফেজ সিকোয়েন্স,
হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিসই সেম হতে হবে। আপনি চাইলেই একটা গ্রুপের, আমি যে 4টা গ্রুপ দেখাইছি, সাপোজ আপনি ধরেন একটা ট্রান্সফর্মার রাখলেন YD1-এ, আরেকটা ট্রান্সফর্মার রাখলেন হচ্ছে DY হয়তো বা 5-এ। তো এরকম ফেজ ডিফারেন্স করলে হবে না, সিমিলার ফেজে রাখতে হবে। ফেজ ডিফারেন্স অনেক সময় এখানে ইন্টারনাল শর্ট সার্কিট হতে পারে, অনেক সময় সার্কুলেটিং কারেন্টের কারণে ট্রান্সফর্মার গরম হয়ে যেতে পারে, হ্যাঁ, ফল্ট তৈরি হতে পারে, অনেক সমস্যা হতে পারে। সেক্ষেত্রে প্যারালাল অপারেশনে সিমিলার সিকোয়েন্স ভেক্টর এই বিষয়গুলো মেনটেন করা হয়। এবং ফ্রিকোয়েন্সিও একটা ফ্যাক্ট, ফ্রিকোয়েন্সিও ডিজাইন গুলো ওইরকম রাখা যেটা ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করে। তো এই ছিল আমার মোটামুটি চেষ্টা আপনাদেরকে বোঝানোর। তো পুরো সেশনে আমি আসলে যে জিনিসগুলো কভার করার চেষ্টা করছি, যদি শর্ট ভিউ দিই, শুরুতে বেসিক কনস্ট্রাকশন ফিচার গুলো দেখানোর চেষ্টা করছি, সেখান থেকে ট্যাঙ্ক, টিউব এবং কুলিং টিউব এবং কোর ডিজাইন গুলো দেখানোর চেষ্টা করছি। লাস্টে আমরা কানেকশন গুলো দেখলাম, বেসিক কানেকশনের মধ্যে DY11 ইউজ হয়, কেন ইউজ হয় সেই জিনিসগুলো জানার চেষ্টা করছি। ভেক্টর গ্রুপের একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি, এবং ফাইনালি প্যারালাল অপারেশন এবং সেটার সাথে কানেকশনের সম্পর্ক কি, কি কি শর্ত লাগে, কেন প্যারালাল অপারেশন করে, সেই জিনিসগুলো একটু বলার চেষ্টা করছি। টোটাল জিনিসটাই ছিল আসলে বেসিক আইডিয়ার উপর। আমি হয়তোবা কিছু কিছু কোশ্চেন যেগুলো বিভিন্ন ইন্টারভিউতে করা হয় এখানে, সেগুলি আসলে উপর বেস করেই আমি স্লাইড গুলো সাজানোর চেষ্টা করছি। প্রত্যেকটা জিনিসেরই যে টার্মিনোলজি গুলো বলার চেষ্টা করছি বা যে ফ্যাক্ট গুলো বোঝানোর চেষ্টা করছি, ফ্যাক্ট গুলি আসলে ইন্টারভিউ করছি, অনেক জায়গায় জিজ্ঞেস করা হয়। তো আমি আসলে এই টোটাল সেশনটা আরো কত সুন্দরভাবে সাজাতে পারি সে বিষয়ে আপনারা আমাকে আমার মেইলে ফিডব্যাক দিতে পারেন। আমার নাম mohiminul.islam@g.bracu.ac.bd, এখানে আপনারা ফিডব্যাক করতে পারেন। ভবিষ্যতে যদি আরো কোনো সেশন প্রয়োজন হয়, আরো স্পেসিফিক, আরো ছোট করে বা আরো যে কোনো ভাবেই হোক, আপনাদের যদি কোনো আইডিয়া থাকে, আপনারা ইন্টারেস্টেড থাকেন, আমাকে মেইল করে জানাতে পারেন। আর এটার অ্যাকনোলেজমেন্ট আমি দিব IEEE ব্র্যাকিউ স্টুডেন্ট ব্রাঞ্চ, স্টুডেন্ট ব্রাঞ্চের সব মেম্বারদের, আমার R&D ল্যাবের সব মেম্বারদেরকে, যারা আমার সাথে সবসময় হেল্প করে বিভিন্ন বিষয়ে, সবসময় আমাকে ইন্সপিরেশন দেয়, আমি সবসময় ওদের কাছে শিখি। আর মাহবুব আহমেদকে আমি থ্যাংকস দিব, আমার ছোট ভাই। সে ভিকার ইলেকট্রিক্যালসে আছে, সে আমাকে অনেক ছবি এবং অনেক ইনফরমেশন ফাইল দিয়ে হেল্প করছে। এছাড়াও আপনারা যারা আমাকে এত ইন্সপিরেশন দিয়েছেন, এতজন এখানে পার্টিসিপেন্ট হিসেবে এসেছেন, এটা আসলে আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। আমি আসলে মানে এক্সপেক্টও করি নাই, ফ্র্যাঙ্কলি স্পিকিং। আমি জানি না আমি কতটুকু ডেলিভারি দিতে পারছি, আপনারা কতটুকু নিতে পারছেন বা শুনতে পারছেন, বাট ইট ওয়াজ মানে আউটস্ট্যান্ডিং, আমার জন্য একটা বড় একটা অভিজ্ঞতা। আমি এখানে অনেকগুলো রেফারেন্স ইউজ করেছি। আমি সবচেয়ে যেটা বলবো যে শাহদেবের বইটা আমাকে অনেক হেল্প করছে এই ব্যাপারে। আপনারাও চাইলে বইটা কালেক্ট করে পড়তে পারেন, অনেক কিছু শিখতে পারবেন। ডিজাইনের জন্য শাওনির বইটা খুব ভালো, আপনারা এটাও কালেক্ট করতে পারেন। এরপর আমি BL থেরাজার বই আসলে ভালো পড়তে পারেন আপনারা। চ্যাপম্যানের বই খুবই ভালো থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনের জন্য। এর বাইরে কিছু ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটগুলো আমি হয়তো ইউজ করেছি স্লাইড বানানোর জন্য, ছবিগুলো নেওয়ার জন্য। আর আমাদের আহসানুল ইউনিভার্সিটির লেকচার আমাকে হেল্প করেছে এই ক্ষেত্রে, আমি যখন পড়াশোনা করেছি তখনকার সময় কিছু স্লাইড আমাকে হেল্প করছে। আর এনার্জি প্যাক রিভেরি ভিকারের বিভিন্ন সময় ট্যুরের এক্সপিরিয়েন্স গুলো আমি এখানে এক জায়গায় করার চেষ্টা করছি। আর গুগল আমাকে হেল্প করছে ছবিগুলো নেওয়ার জন্য। সবকিছু শেষে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে একটা লিংক দেওয়া হবে, আপনারা কাইন্ডলি লিংকে নাম দিয়ে যা যা ইনফরমেশন চাই দিবেন আপনাদের সার্টিফিকেটের জন্য। আর যেটা হচ্ছে ইভেন্টটা রেকর্ড করা আছে, কারো লাগলে আমাদের পেজের সাথে যোগাযোগ করে আপনারা এটা পেয়ে যাবেন। আর সবশেষে যেটা বলতে চাই যে ট্রান্সফর্মার শেখা বা কতটুকু আমি শিখলাম, কতটুকু জানলাম, আমি বেসিক জানি কম বেশি জানি, এই ধরনের বিষয়গুলো আসলে ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনার প্যাশন। আপনি যদি প্যাশনেট হন, যে কোনো ফিল্ডেই আপনার পক্ষে সার্ভাইভ করা সম্ভব, জানা সম্ভব, শুধু আগ্রহ থাকতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে জব ফিল্ড অনেক ভার্সেটাইল। জব ফিল্ড আসলে কাজের সুযোগ যেমন একদিকে কিছু কিছু ক্ষেত্রে বেশি, আবার অন্যদিকে কিছু কিছু ক্ষেত্রে কম। তো সবকিছু মিলেই আসলে জব ফিল্ড। আর রিসার্চ ফিল্ড ডিফারেন্ট, আপনি যখন ট্রান্সফর্মার রিসার্চ করবেন সেটা আপনাকে অন্যরকম এক্সপিরিয়েন্স দিবে, সেটা আরেক রকম আরেকটা জায়গা। তো যেই জায়গাটি আসেন না কেন, প্যাশন থাকতে হবে। আর একটা জিনিস যেটা, যে আমি পাওয়ার সিস্টেমে মেজর করব, আমি ট্রান্সফর্মার পারি না, কিসের মেজর করবো, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা আসলে পাওয়ার সিস্টেম জানা মানে যে ট্রান্সফর্মার জানা এটা না। আপনি তো ট্রান্সমিশন বা পাওয়ার সিস্টেমের যে অরিজিনাল থিওরি সেটাতে ভালো হতে পারে। তো এটা ডিপেন্ড করে, ম্যান টু ম্যান ভ্যারি করে, কে কোনটাতে ভালো করবে, কোনটাতে যাবে।
টোটালি পার্সোনাল, এটা নিয়ে হতাশ বা এরকম বদার্থ হওয়ার কিছু নাই। জাস্ট প্যাশন অনুযায়ী কাজ করে যাবেন, যেটা ভালো লাগে সেটাই করবেন। আর আপনাদের সবাইকে পেসে জয়েন করার জন্য অনুরোধ থাকলো। আর ভবিষ্যতে যদি আর কোনো সেশন হয়, আমি সবসময় আপনাদের জন্য ফ্রি। আমাকে ইনভাইট করবেন, জানাবেন। আমি আমার সাইডের যে বিষয়গুলো সম্পর্কে জানি আমি চেষ্টা করব খুব বেসিক লেভেল আপনাদেরকে গাইড করা। আমি সবসময় চাই আমি সবাইকে শিখাইতে চাই, আমি যাই শিখি আমি এক লাইন শিখি আমি এক লাইনই দিতে চাই। এটা আমার ইচ্ছা, বা সবসময় আমি এই জিনিসটা ফলো করি, মেনটেন করি। আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ এতটা সময় আমাকে দেওয়ার জন্য। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ওয়েবিনার নেওয়ার জন্য আর এত সুন্দর করে লেকচার গুলো বোঝানোর জন্য। তো এই লেকচারটা যেহেতু রেকর্ডিং আছে আর আপনি তো স্লাইডটা দিয়ে দিবেন বলছেন, তো আবার সব এটা থ্রো করতে পারবে, এটা থ্রোতে যাইতে পারবে। দেন কারো কোনো প্রবলেম হলে আমরা তো আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব, বা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। দেন কোনো কোশ্চেন থাকলে করতে পারবে। দেন আপনি অবশ্যই ওগুলো রিপ্লাই দিবেন। তো আমাদের কাছে কয়েকটা কোশ্চেন অলরেডি আছে, তো ওগুলো আপনাকে এখন। জি জি। আচ্ছা, তো ফার্স্ট কোশ্চেন যেটা ছিল, আপনি যে একটা বইয়ের নাম বলছিলেন হচ্ছে তপন কুমার সাহার একটা বই আছে, ওই বইয়ের ফুল নেমটা জানতে চাচ্ছিল একজন। আচ্ছা, যদি তপন স্যারের বইটা নিতে চান, বইটা আমার কাছে পিডিএফ সম্ভবত আছে। যার লাগবে আমাকে এটা মেইল করেন, আমি মেইলে আপনাকে বইটাই দিয়ে দিব। নাম হচ্ছে সম্ভবত ট্রান্সফর্মার ডিজাইন বা এরকম একটা নাম, আমার নামটা এই মুহূর্তে মনে নেই, বাট বইটা আমাদের কাছে আছে পিডিএফ। আপনারা চাইলে ওটা দিতে পারবেন, বাট ওটার টার্মিনোলজি বা ওই কন্টেন্ট গুলো খুবই হাই লেভেলের, মানে ওগুলো সব হচ্ছে স্যারের পিএইচডি স্টুডেন্টদের বিভিন্ন জার্নাল গুলোকে একত্রিত করে লেখা। এটা উইলি থেকে, জন উইলিস থেকে পাবলিকেশনটা হয়েছিল সম্ভবত 2015 সালে, আমার যতটুকু মনে আছে। এন্ড বইয়ের ভেতরে আসলে ট্রান্সফর্মার এইজিং নিয়ে অনেক কথা লেখা আছে, যে ট্রান্সফর্মারের ভেতরে ওয়েল কন্টেন্ট গুলো কিভাবে ইনসুলেশনকে ড্যামেজ করে, এবং এগুলার ফেজরের উপর ইম্প্যাক্ট কি, বা বিভিন্ন রকম স্ট্যান্ডার্ডের উপর ইম্প্যাক্ট কি, এই বিষয়গুলো নিয়ে অনেক অনেক ডিটেইল কথা আছে। যদি আপনার রিসার্চ লাইনে যেতে চান, বইটা খুবই খুবই ইন্টারেস্টিং। জি ভাই, নেক্সট কোশ্চেন হচ্ছে জাওয়াহির আলমের একটা কোশ্চেন ছিল। স্লাইড 25 এ ওই যে স্পেসিং এর ব্যাপারে বলছিলেন, তো ওইখানেও কোশ্চেন করছে যে ওই স্পেসিং এর পারপোজটা আসলে কি, কেন আমরা স্পেসটা ইউজ করতেছি। স্লাইড 25 এ যদি একটু যাইতেন। স্লাইড 25 এ জি। আচ্ছা, এইটা কি? স্লাইড 25 ভাই। হ্যাঁ, এটা স্লাইড 25। যদি আমাকে একটু ক্লিয়ার করে বলতো যে কোন স্পেসিং। যদি ট্যাঙ্কের স্পেসিং হয় সেক্ষেত্রে যেটা হচ্ছে, আমি যদি ট্যাঙ্কটাকে বডির সাথে ট্যাঙ্কের বডির সাথে আমার কোরকে টাচ করে রাখি, তাহলে তো গ্রাউন্ড ফল্ট হয়ে যাবে, তাই না? সেটা তো আমি করতে পারি না। হ্যাঁ ভাইয়া ভাইয়া ওই ইয়ার স্পেসিংটা, ওই যে আচ্ছা, টিউবের স্পেসিং এর সময় এই হ্যাঁ হ্যাঁ কোশ্চেনটা আসলে অবশ্যই, আসছিল টিউবের যে স্পেসিং আমরা কেন খুবই কমন একটা টার্মিনোলজি। শুধু রেডিয়েশন, আমি যখন পাইপের ভিতরে ওয়েল হিটেড ওয়েলটা ফ্লো করতেছে, তো আমাকে তো ওই ওই পাইপের তো এমনিতেই হচ্ছে ডায়ামিটার কম, তো অনেক বড় ভাস্ট একটা জায়গা থেকে সংকুচিত জায়গায় যখন একটা লিকুইড ফ্লো করে, মেকানিক্যাল বা ফিজিক্সের যে টার্মিনোলজি গুলো আছে সেখানে কি বলে যে হিট সে রিলিজ করে দেয়। আপনি যদি ফিজিক্স একদম বেসিক জেনে থাকেন, যে অনেক ভাস্ট একটা এরিয়া থেকে যখন সংকুচিত এরিয়া দিয়ে কোনো একটা লিকুইড ফ্লো করে, সেটা হিটটাকে রিলিজ করে। এটা হচ্ছে একদম, আপনি যদি এয়ার কন্ডিশন বা কম্প্রেসর বা এই জিনিসগুলো সম্বন্ধে পড়তে যান, এটা একদম প্রথম ফান্ডামেন্টাল রুল। এখানে ওই জিনিসটাই করা হয়েছে, যেহেতু পাইপটার ডায়ামিটার কম, মানে উইথ রেসপেক্ট টু আমার ট্যাঙ্কে তো ভাস্ট ভলিউম এখানে আমার কম, তো আমার এখান দিয়ে যখন ওয়েলটা আসতেছে হিটেড ওয়েলটা, তখন এই কম ভলিউমে এসে সে সংকুচিত হয়ে হিটটাকে সে ইউজ করে দিবে।
তো তখন ওই হিট রিলিজ করার জন্য আমাকে স্পেস লাগবে, রেডিয়েট করার, অর্থাৎ বাতাসের ফ্রিকশন হতে হবে আমার পাইপের সাথে। তো ওই স্পেসটুকু আমি যদি স্ট্যান্ডার্ড স্পেস রাখি তখন বাতাস ফ্লো হবে এবং ওখানে হিট রেডিয়েট করবে। যদি খুব কনজেস্টেড রাখি আসলে হিট রেডিয়েশন খুব কম হবে, ফলে আমার কুলিং এর যে মানে পারপাসটা সেটা আসলে মিট হবে না। তো এটাই আমার মনে হয় মেইন আনসার। যদি যে কোশ্চেন করেছে আমার মনে হয় সে আনসারটা পাইছে। জি ভাই, যে কোশ্চেন করছিল সে অ্যাকচুয়ালি জানতে চাচ্ছে হচ্ছে 100 মিলিমিটার আর হচ্ছে 87.5 মিলিমিটার কেন ইউজ করা হইতেছে। ও হ্যাঁ, সেটা 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 রাখা হওয়ার কারণ হচ্ছে আমি যদি পুরাটা জুড়ে পাইপ দিই তাহলে তো আসলে যেটা হচ্ছে মানে এটা ইউজলেস। আমি তো পুরা চারদিক জুড়ে পাইপ দিতে দরকার নেই। আমার তো যে অংশগুলো কোনা সেই অংশগুলোতে পাইপ সেট করা ডিফিকাল্ট, কারণ ট্যাঙ্কের একটা ফোর্স বা ডিফরমেশনের জন্য আমি সব জায়গায় আসলে এই বোল্টিং বা ছিদ্র করতে পারি না, পাইপগুলো নিতে আমার ছিদ্র করতে হবে। তো কোনাগুলোতে সাধারণত আসলে কিছুটা স্পেস এই জন্যই রাখা হয়। আরো যেটা ব্যাপার হচ্ছে যে বোল্টিং বেশি থাকে কোনাগুলায়, সেই সেই হিসাবে আসলে এই স্পেসটা রাখা হচ্ছে। এটা মানে ওইরকম তেমন মানে যে খুব জটিল ইস্যু ওরকম কিছু না। ভাই তাহলে থার্ড কোশ্চেনে চলে যেতেছি। হ্যাঁ থার্ড ছিল হচ্ছে আমরা অ্যাকচুয়ালি 3 ফেজ ক্যান ইউজ করি, 4 অর 5 ফেজ বা 6 ফেজ ক্যান ইউজ করি, 3 ফেজই ক্যান ইউজ করি। দেখেন এইটার খুব সুন্দর অ্যান্সার আছে কিন্তু, এই 4, 5, 6, 7, 8, 12 ফেজও আছে। এখন যদি আমি বলি যে আপনি হয়তো অবাক হবেন, 12 ফেজ আছে না, অ্যাকচুয়ালি আছে। আপনি কি ভাবতেছেন যে এতগুলো ফেজ নিয়ে কেউ ভাবে নাই? অবশ্যই ভাবছে। 2 ফেজ থেকে শুরু করে 12 ফেজ সবরকম ফেজই ট্রাই করা হচ্ছে। এটার বেসিক পারপাস হচ্ছে আপনি যখন ট্রান্সফর্মার ইউজ করবেন আপনার টার্গেট কি? আপনার টার্গেট হচ্ছে এমন একটা সিস্টেম করা যাতে আপনার ভোল্টেজ রেগুলেশনটা 100% থাকে, তাই তো? লস কমায় নিয়ে আসা যায়। এখন আমি যদি এমন কিছু কানেকশন ডিজাইন করি, আমি কিছু ফেজিং সিস্টেম ডিজাইন করি যেখানে আমার লস বেশি, আমার কন্ডাক্টর লাগতেছে বেশি। আপনি তামার ওয়্যারের দাম হয়তো জেনে থাকতে পারেন যদি এটা চার্জ দেন, কি পরিমাণ দাম এক একটা কন্ডাক্টরের, এরকম বড় বড় কন্ডাক্টর এসিএসআর বা এসপিআর যে কন্ডাক্টর গুলো আছে অ্যালুমিনিয়ামের, ওইসব কন্ডাক্টর আপনি 12 ফেজে যখন ইউজ করবেন আপনার খরচ লেভেলে যাবে। তো সবকিছু চিন্তা করেই অপটিমাইজ সলিউশন হচ্ছে থ্রি ফেজ। তো এটার ব্যাখ্যাগুলো আপনারা ইউটিউবে আরো অনেক রকম ব্যাখ্যা আছে, আমি জাস্ট এটাই বললাম, এটা আমার কাছে মনে হয় বেশি গুরুত্বপূর্ণ। ভাই তাহলে নেক্সট কোশ্চেনে যাচ্ছি, সেটা হচ্ছে 3 ফেজ ট্রান্সফরমারের ক্রুসিফর্ম কোর ইউজ করলে এটার গ্রস এরিয়া আর ম্যাক্স এরিয়া ক্যালকুলেশনটা কি ইচ কোরের জন্য করতে হবে, মানে ইন্ডিভিজুয়াল কোরের জন্য করা লাগবে নাকি? একটা আমার কথা হচ্ছে যে তিনটা ফেজের তো সেম কোড, আমি যদি একটার জন্য করি আমি আসলে ওই স্পেসিফিক টাইপ স্টেপ কোরের জন্য যে ভ্যালুটা পাবো ওটাই আমার না, তিনটার জন্য আসলে এখানে দরকার নেই, একটা করলেই হবে। জি, তাহমিন মাহমুদ এই কোশ্চেনটা করছিল, মনে হয় উনি এখন অ্যানসারটা পেয়ে গেছেন। তো ভাই এই কয়েকটা ছিল কোশ্চেন, আর উনারা আবার হচ্ছে স্লাইডার এই প্রেজেন্টেশনটা দেখলে আর কোনো কোশ্চেন থাকলে তাহলে আপনাকে মেইল করতে পারবে, আপনি দেন তাহলে। আবির ভাইয়া ফাহিমের একটা কোশ্চেন মাত্র আপলোড হয়েছে, একটু দেখেন। ও আচ্ছা, ফাহিমের কোশ্চেনটা দেখতেছি। আচ্ছা হ্যাঁ, শাফাত ফাহিম একটা কোশ্চেন করছে, সেটা হচ্ছে as the conductor is already connected through the insulator to the transformer winding, so when a voltage surge occurs where the current passes through the horn gap by ionizing the air, whereas the conductor is directly connected to the winding and has very less resistance compared to it. মানে ওই যে আমরা যে হর্ন যেটা দেখছিলাম বুশিং এ, তো যখন লাইটিং হবে তখন ওইটার গ্যাপ দিয়ে কেন যাবে, ওটা তো অ্যাকচুয়ালি ট্রান্সফরমারের ভেতর দিয়েও পাস করতে পারে যেহেতু লো রেজিস্ট্যান্স আছে। আচ্ছা, যেটা হচ্ছে কথা যে ও হয়তো মানে কনসেপ্টটা ধরতে পারে না। আপনি খেয়াল করে দেখবেন যে হর্ন গ্যাপের যে কানেকশন সেটা কিন্তু বুশিং এর উপর এবং নিচে। তো বুশিং ইটসেলফ একটা কি বলে ইনসুলেশন। ইনসুলেশন বলতে কি হাই ভোল্টেজ সে ক্যাপাবিলিটি আছে, সে পাস করতে দিতে যাবে না, ট্যাঙ্কের ট্রান্সফরমারের বডিতে আসতে দিতে যাবে না। সার্জ যখন পড়বে, সে যখন টপ হেডে পড়বে, টপ হেডে পড়ার পর সে হর্ন গ্যাপটাকে প্যারালাল পাচ্ছে, যেটা একমাত্র তার গ্রাউন্ডে যাওয়ার, অর্থাৎ ট্রান্সফরমারের ট্যাঙ্কে যে গ্রাউন্ড করা সেটাতে যাওয়ার একমাত্র রাস্তা। তো আপনার যেটা হচ্ছে ইনসুলেশন, এটা হাই রেজিস্ট্যান্স, পাশে পাচ্ছে এটা শর্ট সার্কিট পাথ, কোন দিক দিয়ে যাবে সে? তো আমার মনে হয় সে কানেকশনটা যদি লাইভ কখনো দেখার সুযোগ পায় বা কাছে গিয়ে দেখে, এই কনসেপশনটা মিস
কনসেপশনটা দূর হয়ে যাবে, অ্যাকচুয়ালি সে ইন্টারনালি যাবে না, সে বাহির দিয়ে ফ্লো করবে, কারণ বুশিং এর প্যারালালি সে কানেক্টেড। আমার মনে হয় অ্যান্সারটা সে বুঝতে পারবে। জি ভাই, ওকে। আর প্রবলেম থাকলে আপনাকে তাহলে মেইল করবেন। হ্যাঁ অবশ্যই। জি ভাই, তাহলে তো আমাদের সেশন এখানেই শেষ হয়। তো আমরা শেষ হওয়ার আগে একটা গ্রুপ ফটো নিতে চাচ্ছি সবার, জাস্ট মেমোরি হিসেবে রাখার জন্য। তো যারা যারা হচ্ছে গ্রুপ ফটোতে ইনক্লুড হতে চাও তারা হচ্ছে ওয়েবক্যাম বা ক্যামেরাটা একটু অন করতে পারো, তাহলে আমরা গ্রুপ ফটোটা সবার তুলে রাখবো। হ্যাঁ, সবাই ক্যামেরা অন করতেছে, তাহলে আমরা একটা গ্রুপ ফটো তুলে ফেলি কিছুক্ষণের মধ্যে। রাহিম, টুপিটা খুলো। টুপিটা খুলো ভাইয়া। আচ্ছা, সবাই সার্টিফিকেটের লিঙ্কটা দেখেন, সবাই সার্টিফিকেট নিয়ে নিন। ভাই মনে হয় বাকিরা সব এএফকে চলে গেছে। হ্যাঁ, বাকিদের আছে না। তো ওকে, আমাদের গ্রুপ ফটো অলরেডি তোলা হয়ে গেছে। 70 জন ভাইয়া, কয়জন হয়েছে 70 জনের মধ্যে? 8 জনের মতো মনে হয়েছে, আর সবারটা প্রবলেম আসতেছে না কেন যেন স্ক্রিনে। আর তোমরা স্ক্রিনশট তুলে রাখতে পারলে এটা মনে হয় এটা এটা কি জুমেই সম্ভব নাকি জানি না। না, আমাদের মিটিং তো রেকর্ড হয়ে আসছে, তো আমরা পরে অ্যাকচুয়ালি করতে পারবো। তো এই প্রয়োজনই মূলত ছিল। আচ্ছা, আপনার ছবি তুলে রাখছি। ওকে ওকে। তোমারটা ভালো আসছে। গুগল ফর্মে মনে হয় ঝামেলা হচ্ছে। গুগল ফর্ম কি ফিল আপ করতে পারছো? আমি করতে পারিনি। আচ্ছা, আমি করতে পারছি অলরেডি। কিন্তু অলরেডি 85টার মতো সাবমিশন পেয়ে গেছে। আচ্ছা, তো শোয়েবের ভাইয়া দরকারটা কি? শোয়েব তো হ্যাঁ, সেটাই। শোয়েব তো অটোমেটিকই পাবে। ওকে ওকে ওকে, ঠিক আছে। মানে সবকিছু একটা সিস্টেমে সারাটা সেশন বাইরে থেকে এখন লাস্টে এসে আসলে ছবি তুলতে না। প্লিজ তোমার কোশ্চেন বা এই রিলেটেড সেমিনার রিলেটেড যদি কোনো কিছু কোশ্চেন থাকে সেটা বলো। একটা ট্রান্সফর্মার বানাইতে কত টাকা খরচ লাগে প্লিজ ফাইনান্সিয়াল দিকটা যদি একটু তুলে ধরতেন। ট্রান্সফর্মার বানাতে আসলে যদি ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার বলি, আমি জানি না, আমার মনে হয় 12 to 13 লাখ হতে পারে। যদি আমি একটা 11 কেভি 400 চিন্তা করি, সেক্ষেত্রে হয়তো 4 to 5 লাখ, মানে কেনা দামটা বলতেছি আমি। হয়তো বা যদি অনেক অ্যামাউন্টে বানানো হয় সেক্ষেত্রে হয়তো কস্ট কমে আসে, 2-3 লাখ টাকার মতো হয়তো বানানো সম্ভব। এটা আমার আইডিয়া, আমি জাস্ট আইডিয়া অনুযায়ী বলতেছি। আমাদের দেশে কি ভাই 765 এখনো বানানো হচ্ছে? 765 কেজি আমার মনে হয় বানানো হচ্ছে কিনা বলতে পারবো না, আমার এই বিষয়ে আইডিয়া নেই। মানে আমি রিসেন্ট নিউজ গুলো আসলে জানি না, এই জন্য বলতে পারছি না। বাট এনার্জি ব্যাক লাস্ট সম্ভবত একটা বানিয়েছিল 400 বা এরকম আমি শুনছিলাম, জানি না, আমার ঠিক মনে নেই। 400 কেজির মতো।
হ্যাঁ সম্ভবত এটা ওরা ইয়াও দেখাচ্ছিল, আমি এক্সপোতে হ্যাঁ দেখছিলাম। 400 কেবি এটা ছিল। হ্যাঁ ওই এক্সপোতে আমি দেখছিলাম ওইটা হিউজ সাইজ, মানে এখানে ইমাজিন মানে কত বড়। তো এটা ওদের অনেক বড় একটা ফ্যাক্টর। তো এটা টেস্টিং এর সময় আসলে আমি ছিলাম সম্ভবত একবার, যখন ট্যুরে যাই ওই সময়টা টেস্টিং চলতেছিল। তাহলে তার কোনো কোশ্চেন নাই কারো? তো আমরা তাহলে সেশনটা এখানে শেষ করি। আর আমাদের এই টিম মেম্বার যারা আছে তারা একটু মিটিং এ থাকো, আমরা একটা অফিসিয়াল একটা গ্রুপ ফটো তুলে রাখি। আর সবাইকে ওই সার্টিফিকেট গুলো দিয়ে দিয়েন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটা কোশ্চেন দেখতেছি, যদি আবির একটু একটা কোশ্চেন আছে, একটু ওয়েট করে কোশ্চেনটা। হ্যাঁ শিওর, আমি আছি, কোশ্চেনটা বলতে পারেন। ওয়াসি মনে হয়, হ্যাঁ ওয়াসি ইকবাল। আচ্ছা, উনি সম্ভবত ট্রান্সফর্মারের সাউন্ড নিয়ে কোশ্চেন করেছেন। আসলে ওইটা আমি যতদূর বুঝতেছি না কোশ্চেনে, এটা হামিং এর কথা বলতেছে। আচ্ছা, ট্রান্সফর্মার হামিং হয় হচ্ছে আপনার ইন্টারনাল যে কোর সেটা ভাইব্রেশনের জন্য, অর্থাৎ যখন হারমোনিক্স বেশি থাকে ট্রান্সফর্মারে লাইনে, অথবা আপনার কোর ডিজাইন যদি খুব ভালো না হয়, তখন ওই দুইটা যে সেপারেট ইনসুলেটেড যে কোর, আমি যেটাকে বলতেছিলাম সিলিকন স্টিলের পাতগুলো একটা পর একটা স্ট্যাক করা হয় কোরের মধ্যে, একটার সাথে আরেকটার আপনার ভাইব্রেশন হয় ফ্রিকোয়েন্সির সাপেক্ষে। ওই যে হারমোনিকটা, থার্ড হারমোনিক, ফিফথ হারমোনিক, সেভেন্থ হারমোনিক, ওই হারমোনিকের ফ্রিকোয়েন্সি গুলো এটার উপর ইম্প্যাক্ট করে, তারা তখন ওখানে ভাইব্রেট করে। এই ভাইব্রেশনটা লোড যখন বাড়ে, এই ভাইব্রেশনের মাত্রাটাও বাড়ে, এই ভাইব্রেশনটা আমরা সাউন্ড হিসেবে পাই, এন্ড এটাকে বলা হয় হামিং। আপনি যদি ট্রান্সফর্মার হামিং দেখে সার্চ দেন, এই ব্যাপারে আরো ডিটেইল জানতে পারবেন। আমার মনে হয় আপনি এই কোশ্চেনটাই করতে চাচ্ছেন। আর যদি সেটা না হয়, যে আপনি যদি বুঝাতে চান যে ট্রান্সফর্মার সাউন্ড করে নষ্ট হয়, মানে ব্লাস্ট হয় আমরা যখন ঝড়ের সময় আওয়াজ শুনি, সেটা কিছুই না, সেটা হচ্ছে লাইন টু লাইন ফল্ট। লাইন টু লাইন ফল্ট হলে যেটা হয়, হিউজ পরিমাণে একটা ডিসচার্জ হয়, এনার্জি ডিসচার্জ হয় ওই শর্ট সার্কিট দুইটা লাইনের মাঝখানে, এবং সেই সময় একটা সিগন্যাল রিলেতে যায় কন্ট্রোল সিস্টেমে যারা থাকে সেখানে, এবং রিলে অনেক সময় নিজে অপারেটেড হয়েও সার্কিট ব্রেকার অফ করে দেয়, তখন আমাদের লাইনটা চলে যায়। আপনি যে কোশ্চেনটা করছেন, আমি এটা দুইটা ধারণা উপর অ্যান্সার দিলাম, যেটা অ্যাকচুয়াল সেটা আপনি হয়তো বা পেয়ে গেছেন। ভাই এখন সেশনটা শেষ করার আগে আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চের তাহমিদুর রহমান হচ্ছে কিছু বলবে, তো তাহমিদুর রহমান বলার জন্য রিকোয়েস্ট করতেছে। হ্যাঁ শিওর। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি আপনি ভালো আছেন। আসলে এরকম এই করোনার এই ক্রান্তি লগ্নে আসলে এরকম একটা সেশন বা একটা ওয়েবিনার আয়োজন করার জন্য যে আপনি নিজ থেকে উদ্যোগ নিয়েছেন, জিনিসটা আসলে প্রশংসাযোগ্য। আর আসলে কি মানে এই ঘরে বসে আসলে তো পড়াশোনা তো ওরকম ওই অর্থে করা হয়ে ওঠে না। তো এরকম একটা মুহূর্তে এরকম সেমিনার যদি আমরা আরো আয়োজন করতে পারি, সেটা আমাদের জন্য আসলে খুব একটা ভালো একটা সুযোগ হবে বলে আমি মনে করি। তা ব্র্যাক ইউনিভার্সিটি নিচ থেকে অনেক কিছু উদ্যোগ নিচ্ছে। ব্র্যাক ইউনিভার্সিটির কল্যাণী বেসিক্যালি আমরা হচ্ছে এই গুগল মিটের হচ্ছে এই ফিচারগুলো ইউজ করতে পারতেছি, যার কারণে আমরা অনেকগুলো মেম্বারকে এখানে ইনক্লুড করতে পারতেছি। তো প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমার ব্র্যাক ইউনিভার্সিটিকে, ধন্যবাদ দিতে চাই ভাইয়া আপনাকে, আপনি এত সুন্দর করে এই সেমিনারটা অ্যারেঞ্জ করেছেন এবং কন্ডাক্ট করেছেন আপনি পুরো জিনিসটাই। আর সর্বশেষে আমি ধন্যবাদ জানাতে চাই আপনাকে আমাদের IEEE ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চের তরফ থেকে। আমরা আমাদের এখানকার প্রেসের যারা আছেন, আমাদের আবির ভাই আছেন, সপ্তর্ষি আছে, শোয়েব শারিয়া খান আছেন, শোয়েব খোশনবিশ আছেন, তাদের সবার যৌথ প্রচেষ্টায় আসলে আমাদের এই সেমিনারটা আয়োজন করা সম্ভব হয়েছে। তো তাদের সবাইকে আমি আরো একবার অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে তানিম ভাই, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা আশা করবো আপনার কাছ থেকে আমরা ভবিষ্যতে এরকম আরো সেমিনার বা আরো ওয়েবিনার যেন আপনি অ্যারেঞ্জ করতে পারেন, বা আমরা এবং আপনার ওইটার জন্য আমরা সব ধরনের সহযোগিতা আমরা আপনাকে দিতে থাকবো। ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা সেশন এখানে শেষ করতেছি। আর ফিউচার আমরা কোনো ওয়েবিনার অ্যারেঞ্জ করলে অফকোর্স আপনাদের সবাইকে জানাবো। আর আজকে
সবাইকে ধন্যবাদ অনেক জয়েন করার জন্য। সবাই ভালো থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, খুদা হাফেজ। ভাইয়া পেসের মেম্বার কি থাকবে? হ্যাঁ, থাকতে পারবো কিছুক্ষণ দেখি। ওকে, বাকিদের কি বের করে দিবেন? ইয়েস। ভাই শোয়েব একটা মানে একটু বের করে দেন, একটু কিক করেন, মানে তামিম, তুমি এত ঝামেলা করতেছ কেন বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, এটা কোয়ারেন্টাইনের পরে কথা একটু কম বলতে পারো না? আচ্ছা, ফর্মে মনে হয় সমস্যা হচ্ছে। আবিরকে একটু বললাম যে ফর্মটা একটু বেশি। হ্যাঁ ভাইয়া, ফর্মে একটু ঝামেলা আবির হচ্ছে। ভাই, কয়েকজন বলতেছে যে ওদের ফর্ম ফিল আপ সমস্যা হচ্ছে, একটু হ্যাঁ, ফর্মটা ফর্মটা রিওপেন। একটু ঠিক করে রিওপেন করার সুযোগ দিন ওদেরকে। অথবা আপনি যেটা করতে পারেন যে যারা যারা ছিল ওদের মেইলে দিয়ে দিতে পারেন। মহামিনুল ভাই কি আছেন না চলে গেলেন? ভাইয়া মেবি চলে। আমি আছি। আচ্ছা ভাই, আমি এতক্ষণ ধরে আমার স্পিকারটা অন করতে পারতেছিলাম না, সরি ভাই। আমরা আসলে যেটা বলি না ভাইয়া, মানে এই যে ধরুন আমরা গ্রাম অঞ্চলে যেটা ট্রান্সফরমার বাস্ট মারছে, বিকট একটা শব্দ করে আমি কারেন্ট চলে যায়। দুটোই অ্যান্সার দিছি আপনাকে। যেটা আমি হচ্ছে যে সেকেন্ডটা শুনতে পাইনি ভাই, আমাদের নেটওয়ার্কে হয়তো বা যেটা প্রবলেম। হচ্ছে যে প্রথমটা হচ্ছে আমি ধরে নিয়েছিলাম আপনি ইন্টারনাল যে আওয়াজ হয় হামিং, যেটা ওটার কথা বলছেন। আচ্ছা আচ্ছা, না হামিমটা আমি জানি ভাই, হামিমটা জানি, বাট আমি যেটা বলছিলাম না, ব্লাস্টটা হয় এটা কিছুই বিকট না। শব্দ করে বন্ধ যায়, এরপর চেঞ্জ করা লাগে আমাদের ওটা 1-1.5 ঘন্টার ওটা মধ্যে হচ্ছে কারেন্ট থাকে না। লাইন টু লাইন ফল্ট। এটা বেসিক্যালি দুটো আচ্ছা আচ্ছা লাইন শর্ট সার্কিট হলে ওইটা বিকট একটা আওয়াজ হয়, ওইখানে এনার্জি ডিসচার্জ হয়, হিউজ অ্যামাউন্ট এনার্জি এয়ারে ডিসচার্জ হয়। ওই জন্য আমরা একটা ওয়েভ, একটা এনার্জির আওয়াজটা পাই, ওয়েভটা আমাদের কানে আসে। And যেটা হচ্ছে যে ওইটা হলে যখন লাইন টু লাইন ফল্ট হয়, ট্রান্সফরমার নিজস্ব প্রোটেকশন স্কিম আছে, যে রিলে সার্কিট আছে, সে সেন্স করে যে ফল্টের লিমিট কতটুকু। যদি সেটা বেশি হয়ে যায় তখন সে রিলেটা সার্কিট ব্রেকারকে সিগন্যাল দেয়, সার্কিট ব্রেকার শাটডাউন হয়। তো সার্কিট ব্রেকার শাটডাউন হওয়ার কারণে আমরা আসলে পাওয়ার অফ হয়ে যায়। বিকট শব্দটা আসলে এটা খুব কমন, বাট এটা ট্রান্সফরমার ব্লাস্ট না। ট্রান্সফরমার ব্লাস্ট এটা খুবই রেয়ার কেস। মানে আমি যদি বলি হয়তো হাজারে 2-3টা হতে পারে, আমার ধারণা খুব রেয়ার কেস। জি ভাই, জি, থ্যাংক ইউ ভাই। ওকে, থ্যাংক ইউ। হ্যালো ভাইয়া, আমি তানজিম বলছি। জি তানজিম, আমি শুনতে পাচ্ছি। জি হ্যাঁ, ফর্মটা না সাবমিট হচ্ছে না, ওখানে কি জানি মানে মাস্ট বি এ নাম্বার একটা এরর আসতেছে। আচ্ছা, এটা আমি অলরেডি বলছি ইয়াকে, আবিকে বলা হয়েছে, সম্ভবত আবি এটা সর্ট আউট করে লিঙ্কটা আবার ঠিক করে দিবে আর কি। আপনার লিঙ্কটা রাখেন, জাস্ট ডিলিট করেন না, ওখানে ঠিক হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আর থ্যাংক ইউ অনেক ইনফরমেটিভ একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। হ্যাঁ, আমি আসলে চেষ্টা করছি আসলে রোজা রেখে সবাই এই ধরনের টেকনিক্যাল ডেসক্রিপশন শুনতে চায় না, বোরিং হয়। না না ভাইয়া, ঠিক আছে, সমস্যা নেই। আমি আমার মতো চেষ্টা করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই।
ফর্মের লিংকটা কি দেওয়া যাবে? হ্যালো এভরিওয়ান, আপনারা এখনো যারা আছেন, আমরা আবার হচ্ছে ই সার্টিফিকেটের ফর্মটা আবার নতুন করে দিয়ে দিছি। একটু সমস্যা হয়েছিল, তো এখন আপনারা আবার ফিল আপ করে দিতে পারেন যারা ফিল আপ করতে পারছিলেন না। লিংকটা কি দেওয়া যাবে এই সার্টিফিকেট ফর্মের? হ্যাঁ হ্যাঁ, ফর্মের লিংকটা এখন চ্যাট বক্সে দিয়ে দেওয়া হয়েছে, একটু চেক করে দেখেন। আর আমরা মেইলও করে দিতেছি, যাদের সমস্যা ছিল তারা আবার হচ্ছে ফর্ম সাবমিশন করতে পারবেন। ভাইয়া জি ভাইয়া বলেন। ভাইয়া এই যে ওই যে নেইমের যে অপশনটা, ওইখানে বারবার একটা দিচ্ছে, মাস্ট বি আ নাম্বার। জি, এখন ঠিক করা হয়েছে, এখন একবার চেক করে দেখবা ঠিক আছে নাকি। আচ্ছা, আমি আরেকবার তাহলে রিলোড দিচ্ছি। আচ্ছা, এখন আবার ট্রাই করে দেখেন, এখন সব ওকে করা হয়েছে। তাহমিদ কি আছে? তাহমিদ চলে গেছে না? তামিল ভাইয়া মেবি চলে গেছে। আচ্ছা, তো আমাদের কি আর কোনো কাজ বাকি এরপর? না ভাইয়া, অলরেডি কমপ্লিট। এখন আমরা তাহলে শেষ করে দিই মিটিংটা। ঠিক আছে, আর একটু শিওর করি এখনো সবাই যাতে লিংকটা পায়। আবির ভাইয়া। জি জি বলো। ভাইয়া এখন ওই যে মাস্ট বি আ নাম্বার, আমি একটা স্ক্রিনশট দিচ্ছি, আপনি একটু দেখেন। আচ্ছা দাঁড়ান, চেক করতেছি। আচ্ছা একটু থাকো, আমি জাস্ট 1 মিনিটের মধ্যে লিংকটা ঠিক করে দিচ্ছি। মাস্ট বি এ নাম্বার এটা। আচ্ছা, সমস্যা নেই।
হ্যালো তামিম, এখন একটু চেক করে দেখা, এখন প্রবাবলি ঠিক হয়ে গেছে। আচ্ছা দেখতেছি। ওকে। হ্যাঁ ভাই ঠিক আছে। ওকে, তাহলে আর তোমার পরিচিত কেউ থাকলে যাদের সমস্যা ছিল তাদেরকে একটু লিংকটা দিয়ে দিও, আর আমরা তো মেইল করে দিতেছি অফিশিয়ালি। আচ্ছা ঠিক আছে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? না হলে এখানে শেষ করতেছি মিটিং। আর কেউ নাই ভাই, ঠিক আছে। ওকে, তাহলে থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে।